আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের প্রত্যাবর্তন ব্যাচের ক্লাসে। এই ক্লাসটা অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা জানো যারা অর্থনীতি পড়ছো এতদিন ধরে যে বাজার চ্যাপ্টার অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এইচএসসি পরীক্ষাতে বাজার চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় নাই এমন কোনো এইচএসসি পরীক্ষা কখনো হয় নাই। তার মানে এই চ্যাপ্টারটা এমসিকিউ সিকিউ সবগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্স আছে এবং খুবই সার্টেইন ম্যাথমেটিক্স, যেটা আমি শিখবো পরীক্ষাতে এটাই আসবে। আবার হচ্ছে কি এখানে প্রচুর ডেসক্রিপটিভ বিষয়গুলো আছে, অনুধাবনমূলক বিষয়, জ্ঞানমূলক বিষয়, এগুলো এখানে অনেক বেশি। এই চ্যাপ্টারটা তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বে। 30টা যে এমসিকিউ তোমার ফার্স্ট পেপারে আসবে অর্থনীতির, সেখান থেকে ন্যূনতম 3 থেকে 4টা কোশ্চেন বাজার চ্যাপ্টার থেকেই হবে, ন্যূনতম 3 থেকে 4টা। আবার যে সিকিউ হবে 11টা সিকিউ, অ্যাট লিস্ট 2টা সিকিউ আসবে তোমার বাজার চ্যাপ্টার থেকে। তার মানে চ্যাপ্টারটার গুরুত্ব অনেক বেশি। তোমরা যারা কলেজে পড়েছো, স্কুলে পড়েছো অর্থনীতি, তোমরা দেখেছো যে এই বাজার চ্যাপ্টারটা সবসময় বেশি গুরুত্ব দিয়ে পড়ানো হয়েছে। তো তোমাদের অনেকের প্রিপারেশন ভালো, বাজার চ্যাপ্টার খুব ভালো মতো পড়েছো, অনেকের প্রিপারেশন মধ্যম মানের বা একটু নিম্নমানের আমি ধরে নিচ্ছি। তো যাদের প্রিপারেশন যে অবস্থাতেই আছে, এই ক্লাসটা তুমি যদি পুরোটা করো, ক্লাসটা খুব বেশি লং হবে তা না, আমি ধরলাম যে প্রায় 1.5 ঘন্টা একটা ক্লাস তুমি যদি করো, বা 2 ঘন্টা আমি ধরলাম, এই ক্লাসটা তুমি যদি করো বাজার চ্যাপ্টার নিয়ে, প্রিপারেশন আগে যেমনই থাকুক না কেন, সেটা খারাপ থাকুক ভালো থাকুক, এই ক্লাস করার পর তোমার টপ নচ একটা প্রিপারেশন হয়ে যাবে। এবং এই স্লাইডটা তোমরা যখন পাবে, এই স্লাইডটা পড়বে, আমি তো ম্যাথ এই স্লাইডে করাবো, সেই ম্যাথগুলো দেখবে এবং খুবই ফিক্সড। আমি ম্যাথ করাবো সর্বোচ্চ কয়টা, 8টা, 8 থেকে 9টা, এবং এই 8 থেকে 9টা ম্যাথই তোমার পরীক্ষাতে আসবে। তার মানে বুঝতেছো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে এই যে এক ক্লাসে পুরো চ্যাপ্টারটা শেখা, এটা আরও বেশি মজার। কারণ আমরা দেখি যে এই এই চ্যাপ্টারটা অনেকগুলো ক্লাসে পড়ানো হয় স্কুল কলেজে, তো একটা ক্লাসের সাথে ওটা কানেক্ট করা যায় না, বাট যখন একই ক্লাসে কমপ্লিট হচ্ছে তখন বিষয়টা খুবই সহজে কানেক্ট করা যাচ্ছে। আচ্ছা, তাহলে অর্থনীতি প্রথম পত্রের 4র্থ অধ্যায় বাজার, এই চ্যাপ্টার পড়বো আমরা, তাই না? আচ্ছা, তো বাজার কি, আমি তোমাকে যদি কোশ্চেন করি এখন, হোয়াট ইজ বাজার, আমি যদি বলি কারওয়ান বাজার একটা বাজার, হ্যাঁ ডেফিনেটলি একটা বাজার। বা তোমার বাড়ির পাশে একটা বাজার, আমি ধরলাম যে বকুলপুর বাজার একটা বাজার। আচ্ছা, ধরলাম তোমার বাড়ির পাশে বকুলপুর নামে একটা জায়গা আছে। তো এইগুলো বাজার আমরা চলতি কথায় বলি, একটা স্থান, তাই না? তোমার বাড়ির পাশে আমি ধরলাম রসুলপুর বাজার, বকুলপুর বাজার, পলাশপুর বাজার, ঠিক আছে, এমন আমি ধরলাম আছে, ঠিক আছে। বাট এগুলাকে আমরা কি স্থান হিসেবে ধরে নিই, একটা স্থানকে আমরা বাজার বলি, ঠিক আছে। বাট অর্থনীতিতে কখনো কোনো স্থানকে বাজার বলা হয় না। তাহলে এটা হচ্ছে একদম প্রথম কথা তোমাকে মনে রাখতে হবে যখন এই চ্যাপ্টার আমরা পড়বো, যে অর্থনীতিতে বাজার কোনো স্থান নয়, ঠিক আছে, কোনো স্থান নয়। তাহলে এইটা তোমার পরীক্ষাতে এমসিকিউতে আসতে পারে। নিচের কোনটি বাজার হওয়ার জন্য শর্ত নয়? এই কোশ্চেনটা অনেকবার এসএসসি পরীক্ষাতে এসেছে, তারপর ভর্তি পরীক্ষাতেও এটা এসেছে, যে নিচের কোনটি বাজার হওয়ার শর্ত নয়। তার মানে একটা বিষয় তো আমি ক্লিয়ার হয়ে গেলাম না, যে অর্থনীতিতে বাজার বলতে কোন স্থানকে বোঝানো হয় না। তাহলে কাকে বোঝানো হয়? অর্থনীতিতে বাজারটা কি? অর্থনীতিতে বাজার হচ্ছে যে এখানে ক্রেতা বিক্রেতা থাকবে, ঠিক আছে, ক্রেতার সংখ্যা এক বা একাধিক হতে পারে, বিক্রেতার সংখ্যা এক বা একাধিক হতে পারে। আচ্ছা, তাদের মধ্যে বিনিময়যোগ্য এক বা একাধিক পণ্য থাকবে, ঠিক আছে। দুইটা ভিন্ন ভিন্ন অঞ্চল থাকবে, মানে ক্রেতার অঞ্চল বিক্রেতার অঞ্চল, দুইটা অঞ্চল থাকবে, এক বা একাধিক পণ্য থাকবে, এক বা একাধিক ক্রেতা বিক্রেতা থাকবেন। আচ্ছা, তাদের মধ্যে দর কষাকষি হবে। দর কষাকষি পূর্ণ হতে পারে, আংশিক হতে পারে, আবার দর কষাকষি একদমই একপাক্ষিক হতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকম হতে পারে। তো তুমি জাস্ট বলবা দর কষাকষির মাধ্যমে। দর কষাকষি কেমন হলো সেটা তোমার দেখার দরকার নাই আপাতত। আচ্ছা, একটি নির্দিষ্ট দামে উপনীত হয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে ওই নির্দিষ্ট পণ্য কেনা বেচা হওয়াকেই অর্থনীতিতে বাজার বলে। তাহলে বুঝতে পারলে যে এটা কোনো স্থান নয়, এটা কি একটি নির্দিষ্ট সময়ে, অর্থনীতিতে তো সবকিছু একটি নির্দিষ্ট সময়, মানে এক অর্থ বছরে সবকিছু হিসাব করা হয়, এমন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে এক বা একাধিক পণ্য দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে উপনীত হয়ে ক্রয় বিক্রয় হওয়াকে কি বলে? বাজার বলে। তাহলে বাজার কাকে বলে, বিষয়টা কি বুঝতে পারলাম না এখন? এটা তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো, আমরা বলি না যে সোনার বাজার এখন ঊর্ধ্বমুখী, মানে সোনার দামটা বাড়তেছে। তো এখন এটা বলতে কি আমরা কোনো স্থানকে বোঝাইলাম? মানে এই সোনার বাজার কি কোনো একটা জায়গা, যে অমুক জেলার অমুক থানার অমুক গ্রামে সোনার বাজার বসে, যে সবাই এখানে সোনা কিনতে আসে, সোনা বিক্রি করতে আসে, এমন কি কোনো বাজার দুনিয়াতে আছে? দুনিয়াতেই তো নাই। তাহলে সোনার বাজার এটা কি ভুল টার্ম? না, এটা ভুল টার্ম না, এটা কারেক্ট। কেন কারেক্ট? তার কারণ সোনার একজন ক্রেতা থাকেন, একজন বিক্রেতা থাকেন, দর কষাকষি হয়, যদিও সোনাতে দর কষাকষির সুযোগ নাই, আংশিক বা অপূর্ণ হয়ে থাকে। আচ্ছা, নির্দিষ্ট দামে উপনীত হয়ে
ক্রেতা ক্রেতা বিক্রেতার মধ্যে সেটা কি হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে, এটাই হচ্ছে বাজার। আবার যদি বলি যে কাঁচা সবজির দাম এখন কাঁচা সবজির বাজার এখন সস্তা, তার মানে কি এটা নির্দিষ্ট কোনো স্থান না, মূলত কাঁচা সবজির যে কেনা বেচাটা হচ্ছে সবজির, এটাই হচ্ছে এখানে বাজার। তাহলে বাজার কোনো নির্দিষ্ট স্থান নয়, ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি হয়ে নির্দিষ্ট দামে উপনীত হয়ে যে ক্রয় বিক্রয় হওয়া, সেটাই। আচ্ছা, তো এখানে দেখো সেই কথাগুলোই বলা আছে। এতক্ষণ যারা আলোচনা বুঝেছো ক্লাসের শুরু থেকে, তাদের জন্য বিষয়গুলো খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছ, তোমাদের কাছে অনুরোধ থাকবে যে যেহেতু প্রত্যাবর্তন ব্যাচে আমাদের এই ক্লাসের জন্য তোমাদেরকে কোনো টাকা দিয়ে ভর্তি হতে হয়নি, ফ্রিতেই তোমরা ক্লাসগুলো পাচ্ছ। তো ফ্রিতে যখন পড়বে সবাইকে নিয়ে পড়বে, প্রত্যাশা রাখবো যে তোমাদের বন্ধুদেরকে মেনশন দিতে পারো যে ক্লাসটা যাতে সে করতে পারে, আবার নিজেদের টাইম লাইনে শেয়ার দিতে পারো, এতে তোমাদের সাথে ফেসবুকে যুক্ত থাকা তোমাদের বন্ধুরা ক্লাসটা দেখতে পাবে এবং তোমরা পরবর্তীতে নিজের প্রোফাইলে ঢুকেই ক্লাসটা দেখতে পাবে। কারণ আমাদের পেজ থেকে সারাদিন পোস্ট হচ্ছে, কোন ক্লাস কোথায় চলে যাচ্ছে তুমি এটার পরে খেয়াল রাখতে পারবে না, বাট তোমার ওয়ালে শেয়ার দিয়ে রাখলে তুমি পরবর্তীতে এটা তোমার ওয়ালে গিয়ে দেখতে পাবে ক্লাসটা। আচ্ছা, তো এখানে বাজার বলতে কি বুঝি আমরা, নির্দিষ্ট কোনো সময়ে এক বা একাধিক দ্রব্য ক্রেতা বিক্রেতার মাঝে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে উপনীত হয়ে ক্রয় বিক্রয় হওয়াকে বাজার বলে। তাহলে আমি যে আলোচনাটা করেছি কিছুক্ষণ আগে, দেখো সেম কথাটা এখানে লেখা, সেম কথাটা। প্রথমে ছিল কি, নির্দিষ্ট সময়ে এক বা একাধিক দ্রব্য, ক্রেতা বিক্রেতা অবশ্যই এক বা একাধিক, তাদের মধ্যে দর কষাকষি হবে, বিভিন্ন রকম হতে পারে, পূর্ণ দর কষাকষি, অপূর্ণ, আংশিক, যা ইচ্ছা হলো, নির্দিষ্ট দামে তারা উপনীত হবে এবং সেই পণ্যের ক্রয় বিক্রয় হবে। মানে একটা পার্টি ক্রয় করবে, একটা পার্টি বিক্রয় করবে, এটাই হচ্ছে বাজার। তো এর শর্তগুলো কি কি দেখো, যে ডেফিনেশনটা আছে, এই ডেফিনেশনগুলো থেকে এই শর্তগুলো আসে। যেমন এখানে বলতেছে একটি নির্দিষ্ট সময়, দেখো প্রথমে ছিল একটি নির্দিষ্ট সময়, ফাইন। বিক্রয়যোগ্য এক বা একাধিক দ্রব্য বা সেবা, এই যে বলতেছে এক বা একাধিক দ্রব্য, তার মানে শুধুমাত্র দ্রব্য না, সেবাও তো ক্রয় বিক্রয় করা হয়, তাই না? যে ধরো তুমি ডক্টরের কাছে গিয়েছো, ডক্টর তোমাকে একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছেন, তো এটা তো কোনো দ্রব্য না, এটা কোনো প্রোডাক্ট না, এটা হচ্ছে সেবা। বাট এই সেবার জন্য তোমাকে তো টাকা দিতে হয়, তাই না? তো শুধুমাত্র দ্রব্য যে ক্রয় বিক্রয় হয় তা না, সেবাও ক্রয় বিক্রয় হয়, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, তারপর দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা অবশ্যই থাকতে হবে। দ্রব্যটি ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক অঞ্চল, তার মানে ক্রেতা এবং বিক্রেতা তারা দুইটা ডিফারেন্ট রিজিয়ন থেকে আসবেন একটা ক্রয় বিক্রয়ের জন্য, ঠিক আছে? এটা শুধুমাত্র না, কোনো নির্দিষ্ট স্থানে উপনীত হতে হবে এমন কোনো শর্ত নাই। তুমি অনলাইনে বসে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতেছো, তোমাকে কি যাইতে হচ্ছে কোথাও? মানে কোন স্থান এখানে আসবেই না, কোনো প্রশ্নই নাই। আচ্ছা, দ্রব্য ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামের উদ্ভব, তার মানে এই যে পাঁচটা শর্ত আছে, তুমি ডেফিনেশনটা ভালো করে পড়লে পাঁচটা শর্ত তুমি মনে রাখতে পারবে এবং এগুলা থেকেই দেখবা তোমার পরীক্ষাতে কোশ্চেন হয়। ওই যে বললাম যে এর আগেও পরীক্ষাতে কোশ্চেন এসেছে যে নিচের কোনটি বাজারের শর্ত নয়, তো উত্তর হয়েছে নির্দিষ্ট স্থান, মানে 99.99% এটাই উত্তর হয়েছে, মানে নির্দিষ্ট স্থান হচ্ছে বাজারের কোনো শর্ত নয়। দেখো এখানে নির্দিষ্ট স্থানের কোনো কথা বলা নাই, সময়ের কথা বলা আছে, দ্রব্য ক্রেতা বিক্রেতা, তারপর হচ্ছে একাধিক অঞ্চল এবং দর কষাকষি, এগুলাই বলা আছে, কোনো নির্দিষ্ট স্থানের কথা বলা নাই, ঠিক আছে? আচ্ছা, এবার বাজারের শর্তাবলী বা বাজারের আয়তন নির্ধারক, মানে কোন বিষয়গুলো ডিটারমিন করে যে একটা পণ্যের বাজার কত ছোট হবে বা কত বড় হবে। তো এটা কিন্তু ওই যে না, তোমার কোনো জিওগ্রাফিক্যাল মাপ না যে এই বাজারটা একটু ছোট বাজার মানে এটা খুব অল্প জায়গার মধ্যে অবস্থিত, এটা বড় বাজার মানে অনেক এরিয়া নিয়ে অবস্থিত, বিষয়টা এমন না। এই বিষয়টা হচ্ছে যে তার ভৌগোলিক বিস্তৃতি। আমি ধরলাম যে তুমি একটা বিজনেস করো, কি বিজনেস করো, সেটা হচ্ছে যে তুমি কোনো আইটি প্রোডাক্ট তৈরি করো, তুমি একজন টেকনোলজিস্ট আইটি প্রোডাক্ট তৈরি করো এবং তোমার প্রোডাক্টটা সারা বাংলাদেশে মোটামুটি সেল হয়, ঠিক আছে? আচ্ছা, তার মানে তোমার বাজারের পরিধি হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, আবার আমি ধরলাম যে সারা বিশ্বের যে বড় বড় আইটি জায়ান্টসগুলো আছে, যেমন অ্যাপেল, স্যামসাং, এরা কি শুধু একটা দেশের মধ্যে সেল করতেছে না, এরা সারা বিশ্বে সেল করতেছে, তার মানে তাদের বাজারের পরিধি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? আবার ধরো যে একজন কৃষক, তিনি শাকসবজি মাঠে চাষ করেন, তো তার শাকসবজিগুলো স্থানীয় বাজারে বিক্রি হয়, অন্য কোথাও তিনি পাঠান না, তার মানে সে ওই পণ্যের, ওই শাকসবজির বাজারের পণ্যের পরিধি হচ্ছে শুধুমাত্র গ্রামের বাজার। আবার তিনি যদি শাকসবজিটা বিভিন্ন জেলা শহরে বা রাজধানী শহরে, অন্যান্য বিভাগীয় শহরে পাঠাতেন, তাহলে ওই পণ্যের বাজার হতো এলাকাব্যাপী বা দেশব্যাপী, এমন হতো। তার মানে একটা পণ্য মানে কতটুকু এরিয়াতে সেল হচ্ছে, এটাই বাজারের পরিধি বা আয়তন, কোন স্থান নয়, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে
এক নম্বরে হচ্ছে চাহিদার প্রকৃতি। কোনো পণ্যের চাহিদা যদি অনেক বেশি হয় বা মানুষের আগ্রহ কোনো পণ্যের প্রতি বেশি থাকে, তাহলে সেই পণ্যের বাজার অনেক বড় হয়। যেমন ধরো সোনার বাজার। পৃথিবীর এমন কোনো দেশ নাই, এমন কোনো অঞ্চল নাই যেই অঞ্চলের বা যেই দেশের মানুষের মধ্যে সোনার কোনো চাহিদা নাই বা সোনার প্রতি আগ্রহ নাই। এটা পৃথিবীতে কোথাও নাই। তার মানে কি, এটার চাহিদা অনেক বেশি। তার মানে এই সোনার বাজারের যে বিস্তৃতিটা, এটা ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে। আচ্ছা, তারপর যোগানের প্রকৃতি। শুধু চাইতে থাকলেই হবে না, একই সাথে যোগান থাকতে হবে। আমি ধরলাম যে সারা বিশ্বে ইউরেনিয়ামের চাহিদা অনেক বেশি। ঠিক আছে, ইউরেনিয়াম খুবই 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 গুরুত্বপূর্ণ একটা রাসায়নিক পদার্থ, যার যে তার মধ্যে যে শক্তি সঞ্চিত আছে সেটা দিয়ে অনেক কিছু করা যায়। আচ্ছা, ইউরেনিয়ামের চাহিদা অনেক বেশি, বাট ইউরেনিয়ামের যোগান কি আনলিমিটেড? না, আনলিমিটেড না, খুবই লিমিটেড। এবং এই সম্পদটা রিজার্ভ কয়েকটা দেশের মধ্যেই আছে, সব দেশে নাই। আচ্ছা, আবার ধরো সিলিকন। ঠিক আছে, সিলিকনের চাহিদা অনেক বেশি, মানে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল তৈরির জন্য। এই যে দেখো না, যে আমরা মোবাইলের সিম কার্ড ব্যবহার করি, এখানটা মাইক্রোচিপ দেওয়া থাকে, বা যে কোনো মাইক্রোচিপ তৈরিতে এই সিলিকন ব্যবহার করা হয়। বাট সিলিকনের যোগান কি আনলিমিটেড? না, খুবই লিমিটেড। তার মানে যেসব পণ্যের চাহিদা অনেক বেশি বাট যোগানটা বেশি না, সেই ক্ষেত্রে বাজার খুব বেশি বড় হয় না। যোগান যদি বেশি থাকে তখন বাজার বড় হয়, বাট যোগান যদি লিমিটেড হয় তাহলে বাজার সংকুচিত হয়ে যায়। তারপর বলতেছে চাহিদা ও যোগানের প্রকৃতি, মানে এই দুইটার সাথে একটা জাস্ট কানেকশন দেখাচ্ছে যে চাহিদা এবং যোগান দুইটা যদি একই সাথে যায় তাহলে আমাদের বাজারে বিস্তৃতি ঘটে, এবং যদি একই সাথে না যায়, কম বেশি হয়, তাহলে বাজারে বিস্তৃতি ঘটে না। 4 নম্বর, দ্রব্যের স্থায়িত্ব। এটা কেমন দেখো, যে যে সকল দ্রব্য বা পণ্য পচনশীল বা বেশি দিন রিজার্ভ করা যায় না, তাদের বাজার সংকুচিত হয় বা ছোট হয়। নর্মালি দেখো, শাকসবজির কি কোনো আন্তর্জাতিক বাজার আছে? মানে আন্তর্জাতিক বাজারে শাকসবজি কি খুব বেশি ভূমিকা রাখে? খুবই রেয়ার, মানে কয়েকটা আছে, যেমন ধনিয়া পাতা, এটার কিছুটা আছে। আর অধিকাংশ শাকসবজি তো কোনো আন্তর্জাতিক গুরুত্ব নাই। তারপর হচ্ছে তোমার কাঁচা দুধ, এটার কি কোনো আন্তর্জাতিক গুরুত্ব আছে? আন্তর্জাতিক গুরুত্ব নাই। কাঁচা মাংস নাই। কেন নাই? কারণ এগুলা, এদের স্থায়িত্ব কম, এরা খুবই দ্রুত নষ্ট হয়ে যায়। যেমন কাঁচা দুধ, এটা তুমি সর্বোচ্চ একদিন রিজার্ভ করতে পারবা, হয়তো একদিনও রাখতে পারবা না। তার মানে এটা সহজে নষ্ট হয়, প্যারিশেবল গুডস যেটাকে বলা হয়। তো এগুলো সহজে পচে যায়, তার মানে এদের হচ্ছে বাজার ছোট হবে। আবার যে সকল পণ্য সহজে নষ্ট হয় না, এদের হচ্ছে হয় না, প্যারিশ হয় না, ঠিক আছে, অপচনশীল, এইগুলা হচ্ছে তোমার, এদের বাজার অনেক বৃহৎ হয়। যেমন ওই যে কিছুক্ষণ আগে যে বললাম সোনার বাজার, তো সোনা কি কখনো পচে গলে নষ্ট হয়ে যায়? হয় না তো। তার মানে এটা সহজে সংরক্ষণ করা যায়। তুমি আজকে সোনা কিনে 50 বছর 100 বছর পরেও বিক্রি করতে পারবা, মানে এটার স্থায়িত্ব এত বেশি। তো এদের বাজার কি হয়? বড় হয়। ঠিক আছে। আচ্ছা, বহনযোগ্যতা। পণ্যের বাজার বড় হতে গেলে, ধরো দেশব্যাপী বা বিশ্বব্যাপী হতে গেলে, সেটা কি করতে হবে? এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সপোর্ট করতে হবে। যদি সেটা এমন ট্রান্সপোর্ট করার যোগ্য হয় তাহলে বাজার বড়, আর যদি ট্রান্সপোর্ট করার অযোগ্য হয় তাহলে বাজার ছোট। সহজ পরিচিতি বিভাজ্যতা। যদি এই পণ্যগুলা অন্য পণ্য থেকে আলাদা করা যায়, ঠিক আছে, এবং সহজে চেনা যায়, তাহলে তার বাজার বড় হয়। যেমন দেখো, তুমি দেখবা যে মোবাইল ফোন অনেক কোম্পানি সেল করতেছে, কিন্তু তুমি সেখান থেকে আইফোনকে সহজে আলাদা করতে পারবা, এবং আইফোন মানুষ সহজে চিনে। ঠিক আছে, তার মানে এর সহজ বিভাজ্যতা আছে, সহজ পরিচিতি আছে। ঠিক আছে, যেই কারণে এটার কি হবে, বাজারটা বড় হইতে থাকবে দিন দিন। ঠিক আছে, আইফোনের বাজার কিন্তু ছোট হচ্ছে না, এর দাম প্রতিনিয়ত বাড়তেছে, বাট বাজার বড় হচ্ছে ধীরে ধীরে আরো। ওকে, তারপর শ্রেণী বিভাগ, স্পেলিংটা একটু ভুল আছে, শ্রেণী বিভাগ ও নমুনাকরণ। তার মানে এগুলাকে যদি সঠিকভাবে গ্রেডিং করা হয়, ঠিক আছে, তাহলে যে কোনো পণ্যের বাজার একটু বিস্তৃত হয়। যেমন দেখবা যে তুমি বাজারে অ্যাপেল কিনতে গেছো, দেখবা অস্ট্রেলিয়ান অ্যাপেল, ইন্ডিয়ান অ্যাপেল আলাদা করা আছে। তো নর্মালি মানুষজন অস্ট্রেলিয়ান অ্যাপেলগুলো একটু বেশি কিনে, তাই না? তো এইগুলা কি নমুনা করা হয়েছে যে এইগুলো অস্ট্রেলিয়া থেকে আসছে, উপরে দেখবা সিল দেওয়া আছে, ঠিক আছে, বা গ্রেডিং করা হয়েছে আলাদা করে। এইসব পণ্য এভাবে তোমার সহজ পরিচিতি পাওয়া যায় এবং বাজারের বিস্তৃতিগুলো বেড়ে যায়। আচ্ছা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আলোচনা করেছি, বহনযোগ্যতার এটা সেম। শান্তি ও নিরাপত্তা যদি রাষ্ট্রে বিরাজ করে তাহলে পণ্যের ক্রয় বিক্রয় সহজ হয়। আর যদি দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগ এগুলা চলতে থাকে, তাহলে পণ্যের কেনা বেচা এটা মন্থর হয়ে যায় এবং কি হয়, বাজার সংকুচিত হয়ে যায়। আচ্ছা, তোমাদের কারো কোনো কোশ্চেন বা কোয়েরি থাকলে একটু প্লিজ জানাবে আমাকে, যে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। কত মিনিট হচ্ছে ক্লাস? বেশিক্ষণ না, ক্লাস কিছুক্ষণ আগে শুরু হয়েছে, 14-15 মিনিট। পিডিএফগুলো কিভাবে পাবো? আচ্ছা, পিডিএফ পেতে গেলে তুমি যেটা করবা সেটা হচ্ছে স্কুল অফ এক্সেলেন্সের ওয়েবসাইটে যাবা, bdsoi.com। ঠিক আছে, ওইখানে গিয়ে
ওইখানে গিয়ে তুমি এখন কিসের ক্লাস করতেছো, প্রত্যাবর্তন ব্যাচের না? ওখানে দেখবা প্রত্যাবর্তন ব্যাচ নামে একটা ব্যাচ আছে, বুঝছো? দেখবা তুমি ওইখানে গেলে থাম্বনেইল দেখতে পাবা, তো ওই ব্যাচে ক্লিক করবা, ঠিক আছে? নিয়ে দেখবা এনরোল নাও লেখা আছে, দেখবা কোর্সে মানে কোর্স ফি 0 টাকা দেওয়া, কোনো টাকা দেওয়া লাগবে না। তুমি এনরোলে ক্লিক করে জাস্ট মানে ভর্তি হবা, টাকা পয়সা তো নাই, জাস্ট একটা রেজিস্ট্রেশন করা এমন। আচ্ছা, করলে তুমি ওইখানে ক্লাসের পিডিএফ এই সব কিছু ওখানে পাবা, ঠিক আছে? তো এটা করো bdsi.com, সেখানে গিয়ে তুমি এই যে ক্লাস করতেছো এখানে লেখা এইচএসসি প্রত্যাবর্তন 26, এই এমন একটা থাম্বনেইল ওখানে দেখতে পাবা, ওইখানে এনরোল করবা, তাহলেই পাবা। এটা তো একদম সিম্পল নিয়ম। তোমরা যারা অনলাইনে কেনাকাটা করো দেখবা যে একটা তুমি কোম্পানির ওয়েবসাইটে ঢুকছো অনলাইনে কেনার জন্য, ঠিক আছে, যে কোনো ব্র্যান্ডের। আচ্ছা, গিয়ে তুমি প্রথমেই অর্ডার করতে পারবে না, তুমি সহজে বোঝাই, ফুড পান্ডাতে তোমরা খাবার অর্ডার করছো কেউ, ঠিক আছে? ফুড পান্ডাতে খাবার কি একদম মানে তুমি গেলা ফুড পান্ডাতে আর অর্ডার করলা হয়ে যায়? এটা তো হয় না। অর্ডার করতে গেলে কি করতে হয়? প্রথম দিন ওইখানে সাইন ইন করতে হয়, তাই না? মানে হচ্ছে তোমার ফুড পান্ডার একটা অ্যাকাউন্ট থাকতে হয়, তারপর তুমি সেখান থেকে যাইছে তা অর্ডার করতে পারো। আচ্ছা, বা যে কোনো ওয়েবসাইটের নিয়মই হচ্ছে এটা। তো তুমি ওইখানে গেলে ওই এনরোল মানে হচ্ছে তোমার এখানে রেজিস্ট্রেশন করা, যে আমি এখান থেকে কোনো ম্যাটেরিয়ালস নিতে পারবো কিনা, তারপর থেকে তুমি এগুলো ফ্রিতে নিতে পারবা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্যকে দরকার কেনা বেচা হয়, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ইশরাত জাহান জেরিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। তারপর সরকারের বাণিজ্য নীতি। সরকার যদি হচ্ছে ব্যবসা বাণিজ্য করার জন্য রাষ্ট্রে ভর্তুকি প্রদান করে বা কোনো প্রণোদনা প্রদান করে, তাহলে অবশ্যই কেনাবেচা বেশি হয় এবং বাজার বিস্তৃত হয়, এবং এগুলা যদি কর্তন করে, ট্যাক্স বা এইসব বিষয়গুলো একটু বাড়িয়ে দেয়, তখন বাজার ছোট হয়ে যায়। আচ্ছা, আর্থিক নীতি একইভাবে কাজ করে, শ্রম বিভাগ, প্রচারণা, এগুলো তোমরা সহজে এখন বুঝতে পারবা, যে আলোচনা করা হয়েছে সেগুলো থেকে এগুলো চলে আসে। আচ্ছা, এখন আমরা বাজারের যে কাঠামোটা, এটা আয়তন অনুসারে বা অন্যান্য বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে যে কাঠামোটা আছে সেটা দেখার চেষ্টা করব। তো আয়তন বা পরিধি অনুসারে বাজার 3 প্রকার: স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। কোনো পণ্যের চাহিদা যদি একটা নির্দিষ্ট ছোট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যে একটা গ্রামের বাজার বা একটা স্থানীয় বাজার এর মধ্যে সীমাবদ্ধ থাকে, যেমন হচ্ছে নর্মালি যে পেরিশেবল গুডস যেগুলো আছে, যে শাকসবজি, তারপর কাঁচা দুধ, মাছ, এইগুলো তো নর্মালি দেখা যায় যে এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, তো এগুলো স্থানীয় বাজার। কোনো পণ্য যদি তার স্থায়িত্ব একটু বেশি হয়, যে এরা জাতীয় পর্যায়ে প্রত্যেকটা স্থানে এদেরকে ট্রান্সপোর্ট করা হয়, তাহলে সেটা হচ্ছে জাতীয় বাজার। যেমন পোশাক আশাক, হ্যাঁ, বা হচ্ছে বিভিন্ন মজুতকৃত এবং প্রক্রিয়াজাতকৃত খাদ্যদ্রব্য যেগুলো আছে, এগুলো জাতীয় বাজার। আন্তর্জাতিক বাজার হচ্ছে যেগুলো ইন্টারন্যাশনালি খুব সহজে মুভেবল বা সহজে ট্রান্সপোর্টেবল, যেমন ধরো যে সোনার বাজার বা বিভিন্ন ধাতব পদার্থের বাজার, ঠিক আছে, বা হচ্ছে খনিজ পদার্থের বাজার, এগুলো আন্তর্জাতিক বাজার, এটা সারা বিশ্বে এগুলাকে মুভ করানো যায়। আচ্ছা, সময় অনুসারে অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন এবং অতি দীর্ঘকালীন। এখানে অতি স্বল্পকালীন কোনো টাইম ফ্রেম না, বিষয়টা হচ্ছে যে এমন কোনো পণ্য যেগুলো পচনশীল, ঠিক আছে, পচনশীল দ্রব্যের বাজারকে বলা হয় হচ্ছে অতি স্বল্পকালীন। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় হচ্ছে পচনশীল, ঠিক আছে। যেমন কিছুক্ষণ আগে যেটা বললাম, কাঁচা শাকসবজি, কাঁচা দুধ, এগুলো হচ্ছে পচনশীল। স্বল্পকালীন হচ্ছে যেগুলো এর চেয়ে একটু বেটার পজিশনে আছে, যেগুলা কিছুদিন স্থায়ী, অ্যাটলিস্ট। ধরো পোশাক আশাক, ধরো গত ঈদের যে পোশাকগুলো পরের ঈদে মানুষজন ওইগুলা কিনবে না, মানে এটি ওল্ড ফ্যাশন হয়ে যাবে। বাট কম্পারেটিভলি একটু তো আছে, মানে কিছুদিন তো সংরক্ষণ করা যায়, কয়েক মাস অ্যাটলিস্ট সংরক্ষণ করা যায়। তো পোশাক আশাক এগুলা হচ্ছে তোমার স্বল্পকালীন বাজারের পণ্য। তারপর দীর্ঘকালীন হচ্ছে যেগুলা খুব সহজে দিনের পর দিন সংরক্ষণ করা যায় এবং দেশের অভ্যন্তরে নর্মালি থাকে, সেগুলো হচ্ছে দীর্ঘকালীন বাজার। যেমন ফার্নিচার বা এইগুলার যে বাজার আছে, ফার্নিচার, এই বাজারগুলোকে বলা হয় হচ্ছে কি দীর্ঘকালীন বাজার। আর অতি দীর্ঘকালীন হচ্ছে যার কোনো ক্ষয় নাই, যার কোনো ক্ষতি নাই, ডেপ্রিসিয়েশন নাই, ঠিক আছে, যেগুলো কিনে রাখলে সারা জীবন এগুলো একইভাবে থাকবেই, এগুলোকে বলা হয় অতি দীর্ঘকালীন বাজার। যেমন খনিজ পদার্থ, সোনা, হ্যান ত্যান যা কিছু আছে, ধাতব পদার্থ, এগুলো হচ্ছে অতি দীর্ঘকালীন বাজারের পণ্য, ঠিক আছে। আমি জাস্ট সোনা এখানে লিখতেছি, বাকিগুলো তোমরা আশা করি বুঝতে পারবে। আচ্ছা, প্রতিযোগিতার ভিত্তিতে 2 প্রকার, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। এটাই হচ্ছে আমাদের বাজারের মূল থিম, যে প্রতিযোগিতা এবং অপ্রতিযোগিতার ভিত্তিতে বাজার। তো পূর্ণ প্রতিযোগিতা বাজার কাকে বলে? যে বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে, মানে এক বা একাধিক ক্রেতা বিক্রেতা থাকে, এক বা একাধিক পণ্য থাকে, তাদের মধ্যে পূর্ণ দর কষাকষির সুযোগ থাকে এবং ক্রেতা এবং বিক্রেতার ওই পণ্য সম্পর্কে খুব ভালো নলেজ থাকে, খুব ভালো জ্ঞান থাকে। তারা বাজারে সহজে প্রবেশ করতে পারে, খুব সহজে বাজার থেকে প্রস্থান নিতে পারে, মানে সহজ এন্ট্রি সহজ এক্সিট, ঠিক আছে। এখানে কেউ দামের উপর প্রভাব ফেলতে পারে না, দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামে উপনীত হয়েই পণ্য ক্রয় বিক্রয় হয়, এটাকে বলা হয় হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজার। আর অপূর্ণ প্রতিযোগিতার বাজার হচ্ছে কেমন? এর একটু উল্টা।
যেমন হচ্ছে যে এইখানে ক্রেতার সংখ্যা কখনো কম কখনো বেশি, মানে একদিকে একজনও থাকতে পারেন এমন হতে পারে, এবং ক্রেতা বিক্রেতার মধ্যে যে কোনো অ্যাটলিস্ট একটা পার্টি থাকে যার ওই পণ্য সম্পর্কে নলেজ খুব ভালো থাকে না, অথবা নাও থাকতে পারে এমন, ঠিক আছে। এবং এখানে পূর্ণ দর কষাকষির কোনো সুযোগ নাই, যে কোনো একটা পার্টি দামের উপর হস্তক্ষেপ করে, সেটা ক্রেতা হতে পারে বা বিক্রেতা হতে পারে, যে মূলত দামটাকে নির্ধারণ করে ফেলে। এবং এই অবস্থাতে যখন কোনো পণ্য বা দ্রব্য ক্রয় বিক্রয় করা হয় সেটাকে বলা হয় অপূর্ণ প্রতিযোগিতার বাজার। কি বুঝতে পারছো? এটা বুঝতে পেরেছো কিনা বলো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। চতুর্থ অধ্যায় কি দ্বিতীয় অধ্যায়ের সাথে সম্পৃক্ত হতে পারে? ডেফিনেটলি হতে পারে, 2, 3, 4-এর মধ্যে অনেক কানেকশন আছে, ঠিক আছে, ডেফিনেটলি হতে পারে। বাট ইন্ডিভিজুয়াল এই চ্যাপ্টার থেকেও কোশ্চেন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিও, ঠিক আছে, এতে ভালো লাগবে, ক্লাসের উপস্থিতি যত ভালো হবে। যেমন এখন দেখতেছে প্রায় 20 জন ক্লাস, বাট যদি হচ্ছে ক্লাসে উপস্থিতি প্রথমের মতো থাকতো, যেমন 40-42 জন প্রথম দিকে ছিল, এমন থাকতো, তো ক্লাস অবশ্যই ডেফিনেটলি, মানে আমি যেহেতু পরিশ্রম করে ক্লাস নিচ্ছি আর তোমরা ফ্রিতে ক্লাস করছো, একচেটিয়া বাজার একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, আরও আলোচনা হবে একচেটিয়া বাজার নিয়ে, ঠিক আছে। এখানে জাস্ট অপূর্ণ প্রতিযোগিতাটা বুঝো, অপূর্ণ প্রতিযোগিতার মধ্যে একচেটিয়া সহ অনেক কিছু আছে, সব কিছু দেখানো হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, একটু বন্ধুদেরকে মেনশন দিও, আর হচ্ছে নিজেদের ওয়ালে শেয়ার দিয়ে দিও, তাইলে হবে। আচ্ছা, তো এইটা বুঝতে পারছো কিনা সেটা বলো, যে পূর্ণ প্রতিযোগিতা, অপূর্ণ প্রতিযোগিতা, একচেটিয়া বাজার, সব রকম বাজারে আরো বোঝানো হবে, আরো আলোচনা আছে, আরো স্লাইড আছে এগুলো নিয়ে। আচ্ছা, এটা বুঝতে পারছো কিনা? কি বলতেছো যে আচ্ছা, এবার আমরা দেখি যে অপূর্ণ প্রতিযোগিতা বাজারের শ্রেণী বিভাগ, মানে এই যে এটা পূর্ণ প্রতিযোগিতার কোনো শ্রেণী বিভাগ নাই, পূর্ণ প্রতিযোগিতা একই ধরনের, যে এখানে ক্রেতা বিক্রেতা থাকবে, এক বা একাধিক ক্রেতা বিক্রেতা থাকবে, ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি হবে এবং তারা নির্দিষ্ট দামে উপনীত হয়ে পণ্য ক্রয় বিক্রয় করবে, এটা হচ্ছে তোমার পূর্ণ প্রতিযোগিতা। বাট অপূর্ণর মধ্যে ক্লাসিফিকেশন আছে, যেমন প্রথমটা হচ্ছে একচেটিয়া বাজার। আচ্ছা, একচেটিয়া বাজার কি, যে কোশ্চেন করলাম, এখন তোমাদেরকে বলি, দেখো একচেটিয়া ইংলিশে বলে এটাকে মোনোপলি মার্কেট। মোনো শব্দের অর্থ কি? মোনো, আমরা ছোটবেলায় ইংলিশ পড়েছি না, সিলেবল পড়েছি, মোনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল, এগুলা পড়েছি আমরা। আচ্ছা, তো এই মনো শব্দের অর্থ হচ্ছে এক, ঠিক আছে, মনো শব্দের অর্থই হচ্ছে সবসময় এক, আর ডাই শব্দের অর্থ দুই, ট্রাই শব্দের অর্থ তিন, পলি শব্দের অর্থ বহু, এমন। আচ্ছা, তো এইখানে এইখানে হচ্ছে, এইখানে পলি বলতে বহুকে বোঝাচ্ছে না, এইখানে পলি বলতে বোঝাচ্ছে বিক্রেতাকে। তার মানে এইখানে কি হচ্ছে, এক বিক্রেতা। কি বুঝতে পারলা? তাহলে মোনোপলি মার্কেট হচ্ছে এক বিক্রেতার বাজার, যে বাজারে বিক্রেতার সংখ্যা একজন, বাট এখানে কিন্তু বলে নাই ক্রেতার সংখ্যা কতজন। তার মানে যে বাজারে বিক্রেতার সংখ্যা একজন বাট ক্রেতার সংখ্যা অনেক, সেটাকে বলা হয় একচেটিয়া বাজার অথবা মোনোপলিস্টিক মার্কেট, বা একজন বিক্রেতার বাজার, ঠিক আছে। যেমন ধরো যে তোমার এলাকাতে শুধুমাত্র একটা কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করে, আমি ধরলাম তুমি গ্রামে থাকলে সেটা পল্লী বিদ্যুৎ, তুমি শহরে থাকলে সেটা ডেস্কো, বা অনেক কিছু হতে পারে। আচ্ছা, তো এখন এই যে একটা কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করতেছে, সেই কোম্পানি যদি বিদ্যুৎ দাম একটু বেশি রাখে, তুমি কিছু করতে পারবা? মানে যে ঠিক আছে ভাই, আপনার বিদ্যুৎ আমি নিব না, আমি অন্য কোম্পানির বিদ্যুৎ নিয়ে আসবো, এটা কি সম্ভব? সম্ভব না। আচ্ছা, সে ইচ্ছা রকম দাম রাখতে পারে। ধরো যে তোমার এলাকাতে একটাই মুদির দোকান আছে এবং তোমাদের এলাকাতে 100 পরিবারের বসবাস, সবাই ওই একটা দোকান থেকে প্রোডাক্ট কিনে থাকে, তো সে যদি কোনো পণ্যে 1 টাকা বা 2 টাকা বেশি রাখে, তোমার কিছু করার নাই, কারণ দোকান একটাই। এটাকে বলা হয় একচেটিয়া বাজার বা মোনোপলিস্টিক মার্কেট। কি বুঝতে পারছো এটা? এটা বুঝতে পারছো কিনা, যে কোশ্চেনটা করেছিলাম? ইসরাফিল, তুমি এখন বুঝতে পারছো এটা? ওকে, ঠিক আছে। তার মানে একচেটিয়া বাজার মানে একজন, এখানে বিক্রেতা বানানটা একটু ঠিক করে দিই, বিক্রেতা। আচ্ছা, তারপর বলছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, মোনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট বা মোনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, যে কোনো কিছু বলতে পারো। আচ্ছা, তো এইখানে কি হয় দেখো, এইখানে ঠিক এমন একচেটিয়ায় চলে, কিন্তু তার মধ্যেও একটা প্রতিযোগিতা থাকে। সেটা কেমন? ধরো যে বাজারে সাবান বিক্রি হয় না, সাবান বিক্রি হচ্ছে, তো এইখানে তোমাকে তো সাবান কিনতেই হবে। তার মানে তুমি সাবানের পরিবর্তে অন্য কিছু ইউজ করতে পারবা? তুমি গোসলের সাবানের পরিবর্তে আছে অনেক কিছু, তুমি হচ্ছে বাথ সল্ট ব্যবহার করতে পারো, অনেক কিছু আছে, মানে বাট নর্মাল ইউজের জন্য তো সবাই সাবানই কিনে, তাই না? বাথ সল্ট কতজন কিনে, বা হচ্ছে বডি ওয়াশ, অনেক কিছু পাওয়া যায়, বাট নর্মালি সাবান আমি ধরে নিচ্ছি, তোমাকে তো সাবান কিনতেই হবে, ঠিক আছে। তো সাবান হচ্ছে একটাই পার্টি, আর তোমরা অসংখ্য ক্রেতা, বাট তার মধ্যেও কম্পিটিশন আছে। কেমন? ধরো যে লাইফ বয় একটা ব্র্যান্ড, ডেটল একটা ব্র্যান্ড, লাক্স একটা, ইউনিলিভারের যে প্রোডাক্টগুলো আছে এটা একটা ব্র্যান্ড, হ্যাঁ, তারপর হচ্ছে বাংলাদেশি কিছু ব্র্যান্ড আছে, ঠিক আছে। তো এখন
তুমি তোমাকে সাবানই কিনতে হবে, তুমি তো মানে অন্য কিছু এখানে রিপ্লেস করতে পারবে না, বাট তার মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে কিসের ভিত্তিতে, মানে ধরো সবাই তো একই র ম্যাটেরিয়ালস দিয়ে সাবান তৈরি করে, ধরো যে তোমার ডেটল যা দিয়ে তৈরি লাইফ বয় তা দিয়েই তৈরি, এর মধ্যে কোনো পার্থক্য নাই। বাট কেন এর মধ্যে কম্পিটিশনটা হচ্ছে, ডেটল আর লাইফ বয়ের মধ্যে কেন কম্পিটিশন হচ্ছে, কারণ দুইজনের মোড়ক আলাদা, দুইজনের সুগন্ধি আলাদা আলাদা ব্যবহার করে, মানে দুইটা সাবানের ফ্র্যাগনেন্স দুই রকম। আচ্ছা, তারপরে হচ্ছে কি দুইটার কালার দুই রকম, দুইটার শেপ দুই রকম, দুইটার বিজ্ঞাপন দুই রকম। তো এই যে এই সব বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কালার, মোড়ক, এর সুগন্ধি, এর যে হচ্ছে বিজ্ঞাপন, এর আকৃতি, এইগুলোর উপর ভিত্তি করে যখন কোনো পণ্যকে একটু আলাদা করা যায়, একটু কম্পিটিশন তৈরি করা যায়, সেগুলোকে বলা হয় একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। আসলে সেখানে একচেটিয়াই চলতেছে, তুমি সেম জিনিসই কিনতেছো, তুমি অন্য কোথাও যাইতে পারতেছো না, বাট তার মধ্যে একটা কম্পিটিশন আছে। আচ্ছা, তারপর বলতেছে ডুওপলি বাজার। ডুও শব্দের অর্থ কি তোমরা তো জানো, ডুও মানে কি দুইজন, তাই না? ডুও শব্দের অর্থ দুই, দুই। আচ্ছা, আর পলি শব্দের অর্থ কি বিক্রেতা, তাহলে তাহলে দুইজন বিক্রেতার বাজারকে বলা হয় ডুওপলি মার্কেট। ঠিক আছে, দুইজন বিক্রেতা যদি থাকে সেটা হচ্ছে ডুওপলি মার্কেট। আচ্ছা, তারপর অলিগোপলি বাজার। অলিগোপলি বলতে বুঝবা তোমরা মুষ্টিমেয় বিক্রেতার বাজার। মুষ্টিমেয়, মুষ্টিমেয়, মুষ্টি শব্দের অর্থ কি? মুষ্টি শব্দের অর্থ হাতের মুঠা, তাই না? এই যে হাতের মুঠো এটা। আচ্ছা, তো মুষ্টিমেয় সংখ্যক বিক্রেতার বাজার, তো অর্থাৎ হাতের মুঠা কি খুব বেশি বড় জায়গা? হাতের মুঠো যেটা, এটা তো খুবই কম ছোট জায়গা, তাই না? অর্থাৎ মানে হাতে গুনে ফেলা যায় বা অল্প সংখ্যক, মানে খুব বেশি নয়, ঠিক আছে, স্বল্প সংখ্যক এমন কয়েকজন বিক্রেতার বাজারকে বলা হয় অলিগোপলি বাজার, মানে যেটা একের বেশি, দুইয়ের বেশি, কিন্তু অসংখ্য নয়। ঠিক আছে। আচ্ছা, তারপর মনোপসনি বা একচেটিয়া বাজার। দেখো এটাও একচেটিয়া, এটাও একচেটিয়া, বাট পার্থক্য হচ্ছে এটা ছিল মনোপলি, এটা হচ্ছে মনোপসনি। মনো শব্দের অর্থ এক এবং পসনি শব্দের অর্থ কি? ক্রেতা। তার মানে এইখানে বিক্রেতা অনেক বাট ক্রেতা একজন, ক্রেতা একজন। তো বলবা এটা কি হয়? এটাও হয়, ঠিক আছে, ক্রেতা একজন। যেমন ধরো যে তোমাদের এলাকাতে ইক্ষু চাষ হয়, ইক্ষু তো বুঝছো, আখ, তাই না? আচ্ছা, তো এই ইক্ষু কি সবাই কিনতে পারে? তুমি কি বাজারে নিয়ে গিয়ে কোনো দোকানে বিক্রি করতে পারো? এটা তো বিক্রি করা যায় না। কোথায় বিক্রি করা যায় বলো তো? কেউ জানো এটা? যারা উত্তরবঙ্গে আসা বলো তো যে ইক্ষু কোথায় বিক্রি করা যায়? একচেটিয়া বাজার আর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের মূল পার্থক্য হচ্ছে তোমার যে ওই একচেটিয়াই থাকে, বাট তাদের মধ্যে সামান্য প্রতিযোগিতা বিরাজ করে। তোমার বিজ্ঞাপন, আকার, আকৃতি, এর সুগন্ধি, এর হচ্ছে মোড়ক, এইগুলোর উপর ভিত্তি করে সামান্য কিছু প্রতিযোগিতা সেখানে থাকে। ঠিক আছে। আচ্ছা, ইক্ষু কোথায় বিক্রি হয় কেউ বলতে পারবা? বা কোথায় বিক্রি করা যায়? কে বলতে পারতেছো না? আচ্ছা, ইক্ষু বিক্রি করার জন্য সরকারি এজেন্সি আছে, বুঝছো? সরকারি এজেন্সি থাকে এবং তারা নির্দিষ্ট স্থানে ইক্ষুগুলো ক্রয় করে। ঠিক আছে, এটা অন্য কেউ কখনোই ক্রয় করে না। আচ্ছা, তার মানে সরকারি এজেন্সির কাছে তুমি বিক্রি করবা, অন্য কোথাও বিক্রি করতে পারবা না। তার মানে এখানে ক্রেতা একজন, বিক্রেতা অনেক। আরো উদাহরণ দিই, তোমাদের এখানে যারা ক্লাস করছো, কারো বাসা পাবনা বা সিরাজগঞ্জ এই জায়গাতে আছে? কেউ আছো পাবনা বা সিরাজগঞ্জের এখানে ক্লাস করছো? কেউ আছো? তাহলে কমেন্টে জানাও যে তোমার বাসা পাবনা বা সিরাজগঞ্জে। আচ্ছা, কেউ নাই, ওকে। তো পাবনা বা সিরাজগঞ্জে দেখবা এখানে প্রচুর পরিমাণে মানে বাণিজ্যিক উদ্দেশ্যে গরু চাষ করা হয়। আচ্ছা, চিনিকল না, সরকারি এজেন্সিগুলো চিনিকল না, বুঝছো? চিনিকলে তারা পাঠায়, সরকারি এজেন্সিগুলো চিনিকলে পাঠায়, বাট এগুলাকে বলা হয় ইক্ষু ক্রয় কেন্দ্র। ঠিক আছে, ইক্ষু ক্রয় কেন্দ্র এগুলাকে বলা হয়, বা সুগার সেন্টার, এ অনেক নামে ডাকা হয় ইংলিশে। আচ্ছা, তো এখন এই পাবনাতে অনেক গরু চাষ করা হয়, গরু চাষে বাথান আছে, মানে যে গোচারণের জন্য জায়গা আছে, বাণিজ্যিকভাবে গরুর দুধ উৎপাদন করার জন্য। আচ্ছা, তো একটা গরু থেকে অনেক দুধ উৎপাদন হয়, 30 কেজি 40 কেজি এত। তো এইগুলো তারা বিক্রি করে। তো কোথায় বিক্রি করে? এত দুধ কে কিনবে? মানে ধরো যে এগুলোকে খেয়ে শেষ করা যাবে, ইম্পসিবল, প্রত্যেক বাসাতে এমন হচ্ছে। তো এইগুলো কেনার জন্য মিল্ক ভিটা, বুঝছো? মিল্ক ভিটা যেটা করে, ওইখানে ওদের স্টোর বসানো আছে, ওই মিল্ক ভিটাই দুধ কিনে, অন্য কেউ কিনে না। তার মানে কি হচ্ছে, এখানে অনেক তোমার খামারি আছে বা গরু চাষি আছেন, বাট ক্রেতাকে, গরুর দুধ ক্রেতা একজন শুধু, মিল্ক ভিটা। তো এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মনোপসনি মার্কেট, বা ক্রেতা একজন, বা একচেটিয়া বাজার এটাও, বাট এটা হচ্ছে মনোপসনি, নট মনোপলি। বুঝতে পারছো এটা? আচ্ছা, এবার বলতেছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। দ্বিপাক্ষিক একচেটিয়া কি? মানে দুই দিকে একজন, একজন ক্রেতা একজন বিক্রেতা। সেটা কেমন? ধরো ওই যে মিল্ক ভিটা দুধ কিনতেছিল খামারি অনেক, এবার খামারিরা সবাই মিলে করলো একটা সংগঠন তৈরি করলো যে এই অমুক এলাকার গো দুগ্ধ বিক্রয় সমিতি, একটা সমিতি তৈরি করলো। সেটাতে কি হবে? যারা খামারি আছেন সবার দুধ এক জায়গাতে করা হবে। আমি ধরলাম প্রত্যেক দিন 100 মন বা 200 মন দুধ এক জায়গায় করা হলো, এবং ওই সমিতির মাধ্যমে তারা মিল্ক ভিটার কাছে দুধ সেল করবে। এতে কি হবে?
এখানে ক্রেতা পার্টি একজন হয়ে গেল, বিক্রেতা পার্টিও একজন হয়ে গেল, মানে সমিতিটা হচ্ছে এখন বিক্রেতার পার্টি, ঠিক আছে, জাস্ট একজন। তার মানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে ক্রেতাও একজন, বিক্রেতাও একজন, ঠিক আছে। তো এখানে মূলত সমিতিটা কিন্তু একটা পার্সন, ঠিক আছে। আচ্ছা, আবার এই মিল্কভিটা একটা পার্সন, তো যেহেতু পার্সন এক এক, তো এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। ফাইন। তারপর হচ্ছে ডুও পসনি বাজার। ডুও দুই, পসনি হচ্ছে ক্রেতা, তার মানে ক্রেতা যখন দুইজন, বিক্রেতা অসংখ্য। মিল্কভিটার পাশাপাশি ওইখানে প্রাণ ধরো আরেকটা আউটলেট দিল যে আমরা দুধ কিনবো। তার মানে কি হলো, মিল্কভিটা একজন ক্রেতা ছিলেন, প্রাণ আরেকটা ক্রেতা, তাহলে দুইজন ক্রেতা হয়ে গেল না? এটাকে বলা হচ্ছে ডুও পসনি বাজার। তারপর কার্যকর প্রতিযোগিতামূলক বাজার। এই কার্যকর প্রতিযোগিতামূলক বাজার এবং তোমার মূলত হচ্ছে কি বলে এটাকে, নর্মাল যে তোমার প্রতিযোগিতামূলক বাজার মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটা সেম, এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। মানে ওয়ার্কেবল বলতে এখানে বোঝাচ্ছে যে এখানে মূলত দর কষাকষি বিষয়টা এক্সিস্ট করে, এটাই আসলে তেমন কোনো পার্থক্য নাই। আচ্ছা, এবার আমরা দেখব প্রত্যেকটা বাজারের একটু বিস্তারিত আলোচনা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যারা ওইখানে আলোচনার মধ্যে মনে রাখতে পারো নাই তারা এখানে একটু খেয়াল করো, এইখানে একটু ডেসক্রিপশন আছে। তো বলতেছে যে দ্রব্যের বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা একই সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে এখানে সমজাতীয় দ্রব্য হতে হবে, নির্দিষ্ট দাম হতে হবে, এখানে হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকতে হবে, নির্দিষ্ট সময় তো অবশ্যই আছে। আচ্ছা, এভাবে যখন ক্রয় বিক্রয় হয় সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে বলা হয় দাম গ্রহীতা। ফার্মকে কি বলা হয়? দাম গ্রহীতা। আচ্ছা, তো কেন ফার্মকে বলা হয় দাম গ্রহীতা? আচ্ছা, তোমাদেরকে বোঝায়, দেখো যে এখানে ফার্ম বলতে কি বোঝানো হচ্ছে, ফার্ম বলতে কি বোঝানো হচ্ছে, ফার্ম বলতে বোঝানো হচ্ছে যিনি যিনি পণ্যটা কি করেন, বিক্রয় করেন, তিনি হচ্ছেন ফার্ম। মানে ফার্মে তো প্রোডাক্টটা উৎপন্ন হয়, তাই না? তো ওরাই তো প্রোডাক্টটা সেল করে। তো এইখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা আছে। এখন তুমি একটা ফার্মের মালিক, আমি একটা ফার্মের মালিক, আরেকজন আছে, আরেকজন আছে, আরেকজন আছে, সবাই পণ্য সেল করবে। এখন তুমি ধরো যে তুমি ফিক্সড বসে আছো যে আমার এই পণ্য ইউনিট প্রতি আমি 100 টাকা করে বিক্রি করব। তো তোমাকে বসে থাকতে হবে, তোমার পণ্য একটা সেল হবে না। তার কারণ কি, অন্যদের সাথে দর কষাকষি করে কোনোটা 85 টাকা, কোনোটা 80 টাকা, কোনোটা 90 টাকাতে ক্রেতা ক্রয় বিক্রয় হয়ে যাবে। বা তুমি যে ফিক্সড করে বসে আছো 100 টাকাতে, তোমার পণ্য কেউ কিনবে না। তার মানে এখানে যেহেতু কম্পিটিশন অনেক, তোমার এখানে নিজের দাম সিলেক্ট করার কোনো সুযোগ নাই। দর কষাকষির মাধ্যমে যেই দাম হবে সেটা তোমাকে নিতে হবে। তোমাকে সেটা কি করতে হবে? নিতে হবে। ইউ হ্যাভ টু টেক। যে কারণে এখানে বলা হচ্ছে প্রাইস টেকার। কি বুঝতে পারছো এটা? মানে তোমার কোনো সুযোগ নাই বা ফিক্সড কোনো কিছু করে দেওয়া, কেউ এখানে ফিক্সড করতে পারবে না, দর কষাকষি হবে। তুমি জাস্ট প্রাইসটা টেক করবা, তুমি প্রাইস টেকার, রাইট? ওকে। আচ্ছা, এর বৈশিষ্ট্যগুলো কি? বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকবে, সমজাতীয় দ্রব্য, দ্রব্যের মধ্যে পার্থক্য থাকলে হবে না। ধরো যে ওই যে 10টা ফার্ম পণ্য বিক্রি করতেছে, 10টা কোয়ালিটি সেম হইতে হবে। তারপর হচ্ছে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার অবাধ জ্ঞান থাকতে হবে। আচ্ছা, দীর্ঘকালে বাজারে প্রবেশ ও প্রস্থানের অবাধ অধিকার থাকতে হবে, এটা প্রথম দিকে বলেছি তোমাদেরকে। উপকরণগুলোর পূর্ণ গতিশীলতা, তার মানে এই যে উপকরণ দিয়ে পণ্যগুলো প্রডিউস করা হয় সেইগুলোরও পূর্ণ গতিশীলতা থাকতে হবে, যাতে করে কি নতুন ফার্ম সহজে প্রডিউস করে বাজারে প্রবেশ করতে পারে। আর যদি যদি উপকরণের গতিশীলতা না থাকে তাহলে কি হবে? আনলিমিটেড উৎপাদন করা যাবে না, উৎপাদন লিমিটেড হয়ে যাবে। যখন উৎপাদন লিমিটেড হয়ে যাবে তখন কি ঘটবে? তখন সেইখানে আবার মনোপলি চলে আসবে। কারণ কি, তখন নতুন ফার্ম তো বাজারে আসতে পারতেছে না, ওই 4জন বা 5জন যেই ফার্ম আছে ওরাই, আর কেউ নাই। তখন ওই 4-5জন মিলে সিন্ডিকেট তৈরি করবে, তখন হয়ে যাবে মনোপলি, বুঝছো? তো এই কারণে উপকরণগুলোরও পূর্ণ গতিশীলতা থাকতে হবে, যাতে করে নতুন ফার্ম সহজে বাজারে প্রবেশ করতে পারে। আচ্ছা, এবার পূর্ণ প্রতিযোগিতার মধ্যে আরো বৈশিষ্ট্য দেখি। পরিবহন ব্যয় বিবেচনা বহির্ভূত, এটা কোনো আলোচনাতেই আসবে না। ধরো যে তুমি গেছো যে বাজারে, তুমি একটা ফার্ম থেকে পণ্য বিক্রি করতে গেছো, আরেকজন আসছে, তো এটা হচ্ছে 2 কিলোমিটার ডিস্টেন্স, আর এটা হচ্ছে তোমার 8 কিলোমিটার ডিস্টেন্স আমি ধরলাম। আচ্ছা, তো এ 2 কিলোমিটারের জন্য খরচ হয়েছে পণ্য প্রতি 10 টাকা, এর খরচ হয়েছে তোমার 40 টাকা করে। তো এ বেশি দামে পণ্য বিক্রি করতে চায় যে আমি এত বেশি পরিবহন ব্যয় সাফার করে আসছি, তো আমি বেশি দামে পণ্য বিক্রি করবো। তো এটা হবে নাকি? কারণ যারা বায়ার তারা তো এত কিছু চিন্তা করবে না, তারা দেখবে যে কমে দিবে তার কাছ থেকে নিব। তার মানে পরিবহন ব্যয় বিবেচনা বহির্ভূত এখানে। আচ্ছা, বাহ্যিক কোনো বিধিনিষেধ থাকে না, ক্রেতা বিক্রেতার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এখানে কোনো বিক্রেতা যদি চায় যে আমি পণ্য বিক্রি করবো না, বাড়ি চলে যাচ্ছি, যাইতে পারে। কোনো ক্রেতা যদি মনে করে যে দূর আমি পণ্য কিনবো না, যাইতে পারে। আবার কি কেনা বেচা করতে চাইলেও করতে পারে, সবার স্বাধীনতা আছে। উৎপাদন ও বিক্রয় এখানে ঘটে। এখানে মুনাফা অর্জিত হয়, কখনো স্বাভাবিক মুনাফা, কখনো অস্বাভাবিক, কখনো ক্ষতি, সব ধরনের মুনাফা এখানে অর্জিত হয়। সেগুলো ম্যাথে আমরা দেখব। এবং ভারসাম্যের কিছু শর্ত আছে। ভারসাম্যের শর্ত হচ্ছে কি? ভারসাম্যের শর্ত হচ্ছে, এখনই না শেখা, এখন বুঝতে পারো না ভারসাম্যের শর্ত। যখন ম্যাথ করাবো, কিছুক্ষণ পরে ম্যাথে যাব, তখন তোমরা ভারসাম্যের শর্তগুলো দেখো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কারো কোনো কোশ্চেন আছে? কি বলছো? আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন নাই। ওকে,
আচ্ছা দেখো এবার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক কি? যে বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা কখনো কম কখনো বেশি থাকে এবং ক্রেতা ও বিক্রেতার একটি অসমজাতীয় দ্রব্য আংশিক বা অসম প্রতিযোগিতার ভিত্তিতে ক্রয় বিক্রয় করে তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পার্থক্যটা কোথায় হচ্ছে দেখো, পার্থক্য হচ্ছে যে এইখানে ক্রেতা বিক্রেতার সংখ্যা কখনো কম কখনো বেশি। তো পূর্ণ প্রতিযোগিতাতে কি এমন কোনো কথা ছিল? কখনো ছিল না, এই কথা ছিল না, বলা ছিল যে অসংখ্য ক্রেতা বিক্রেতা। বাট এইখানে পার্থক্য আছে। আচ্ছা ক্রেতা বিক্রেতার মধ্যে একটি অসমজাতীয় দ্রব্য, এই কথা ছিল না, ওখানে ছিল সমজাতীয় হতে হবে, আংশিক বা অসম প্রতিযোগিতার। ঠিক আছে, তার মানে এই কথাটাও ছিল না, এটাও এক্সট্রা আসছে। তার মানে এটা একটা শর্ত এখানকার। আচ্ছা ক্রয় বিক্রয় করা হয় তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে মেজর পার্থক্য হচ্ছে তিনটা। এইখানে ক্রেতা বিক্রেতার সংখ্যা কখনো কম কখনো বেশি, পণ্যগুলো হবে অসমজাতীয় এবং সেখানে দর কষাকষি বা প্রতিযোগিতা হবে আংশিক বা অসম বা কোনো প্রতিযোগিতা নাও থাকতে পারে। কি বুঝতে পারছো পার্থক্যটা আসলে কোথায়? তো এটাই হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এর বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতা বিক্রেতার সংখ্যা কম এখানে নরমালি, কোনো কোনো সাইটে একজন ক্রেতা থাকে বা একজন বিক্রেতা থাকে, এমন হয়ে থাকে। দ্রব্যের গুণাগুণ বিভিন্ন হবে, এখানে সব সমজাতীয় পণ্য থাকবে না। দাম সম্পর্কে কোনো ক্রেতা কখনো জানবেন না বা কাউন্টার পার্ট কখনো জানেন না। যেমন তুমি টিভি কিনতে গেছো, টিভি হচ্ছে একটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। ঠিক আছে, টিভি হচ্ছে কি একটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। তো তুমি গেলা, এটা ধরলাম যে আমি একটা এলজি টিভি, ঠিক আছে এলজি একটা স্বাভাবিক টিভি, যে এলসিডি টিভি আঁকা হয়েছে নর্মাল টিভিগুলো। আচ্ছা তো এই টিভিটার দাম ধরো রাখা হচ্ছে 15,000 টাকা। তো তুমি কি জানো যে এই যে এলজি ইলেকট্রিক্যাল জায়ান্টস মানে যাদের মূল নাম, আচ্ছা তো এটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে বা আসলে এটার দাম 15,000 কিনা বা 10,000 কিনা এটা তুমি জানো কখনো? মার্কেটে যেই দাম চলতেছে তোমাকে সেই দামে নিতে হয়। এইগুলাকে বলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এখানে ক্রেতা কখনো জানে না যে আসলে ওইটা কি দিয়ে তৈরি বা এটা এটা কেমনে ফাংশন করে বা আসলে এটার দাম কত টাকা, এটা কখনোই জানে না। এই টিভিটা কি দিয়ে তৈরি, কিভাবে তৈরি, এটা আসলেই ভালো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি কিনা, এর মধ্যে যে চিপগুলো ব্যবহার করা হচ্ছে চিপগুলো আসলে ভালো মানের সিলিকন দিয়ে তৈরি করা কিনা, বা এর যে তোমার ইয়াটা আছে মানে যে তোমাকে কি বলে ভিতরে যেটা থাকে টিউব মতো একটা থাকে যেখান থেকে আলোটা আসে, এই টিউবটা ভালো মানের গ্লাস দিয়ে তৈরি কিনা এটা কেউ কি কখনো জানে বা কেউ কিছু বুঝে? বা এই প্লাস্টিকের মানটা আসলে ভালো মানের প্লাস্টিক কিনা বা রংটা আসলে কোয়ালিটিফুল রং কিনা, এগুলো কোনো কিন্তু বুঝে না। তার মানে এখানে যিনি ক্রেতা থাকেন তার আসলে নলেজ থাকে না ওই বিষয় সম্পর্কে। আচ্ছা আচ্ছা অপূর্ণ প্রতিযোগিতার থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সুবিধাজনক? ইয়েস, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সুবিধাজনক, কারণ এখানে তোমার নলেজ থাকে প্রোডাক্ট সম্পর্কে, দর কষাকষির সুযোগ থাকে, যে কারণে পূর্ণ প্রতিযোগিতা সবসময় সুবিধাজনক। আচ্ছা দাম সম্পর্কে অজ্ঞতা, তারপর দাম বিভিন্ন রকম হয়, এখানে ইচ্ছা রকম দাম ফিক্সড করা যায়, কোনো সমস্যা নাই। ধরো যে এই টিভিটা 2025 সালে দাম ছিল 15,000, 2026 সালে গিয়ে এর দাম করে দেওয়া হলো 17,000, কিছু করতে পারবা তুমি? কিছু করার নাই, ইচ্ছা রকম দাম নেওয়া যায়। আচ্ছা ক্রেতাদের যুক্তিসঙ্গত আচরণের অভাব, ক্রেতা যেহেতু এই প্রোডাক্ট সম্পর্কে জানে না সে উল্টাপাল্টা বিহেভ করে, সে গিয়ে বলবে যে ভাই 17,000 রাখতেছেন 10,000 দেন না, আসলে এই টিভি 10,000 দেওয়া যায় কিনা মানে সেটা তো জানে না। আবার এই টিভিটা কেমন হবে, এখান থেকে যে কোশ্চেনগুলো করে এই কোশ্চেনগুলো অনেকটা মানে একদম উল্টাপাল্টা কোশ্চেন। ঠিক আছে, মানে নর্মালি কেউ এই প্রোডাক্ট সম্পর্কে নলেজ রাখে না। আচ্ছা তারপর বিজ্ঞাপন খরচ বিবেচ্য, মানে এখানে বিজ্ঞাপন খরচ থাকে। অপূর্ণ প্রতিযোগিতামূলক পণ্যের বাজার সেলে তোমার হচ্ছে বিজ্ঞাপনের একটা ব্যয় থাকে এবং সেটা তারা ইনক্লুড করে নেয়। ঠিক আছে, এই টিভির জন্য তারা যদি বিজ্ঞাপন ব্যয় করে থাকে কোম্পানি, তাহলে সেটা অবশ্যই এর মধ্যে ধরে নিবে টাকাটা। আচ্ছা চাহিদা রেখা নিম্নগামী। আচ্ছা চাহিদা রেখা বলতে এখানে কি বোঝানো হচ্ছে? বাজারে চাহিদা রেখা হচ্ছে এ আর রেখা, ঠিক আছে এ আর রেখা। তো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটা হচ্ছে এম আর রেখা, এটা হচ্ছে এ আর রেখা, এটাকে বলা হয় চাহিদা রেখা, এ আর রেখাকে, বুঝছো? এটাও দেখাবো কেন বলা হয়, দেখাবো অবশ্যই, একটু জাস্ট আগের ধারণা দিচ্ছি। তো দেখবা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখাটা নিম্নগামী হয়। কেন হয় তোমাদেরকে বলি, দেখো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এখানে যা পণ্য সেল হয় সব একই দামে সেল হয়, যে কারণে এর চাহিদা রেখাটা, এর এ আর রেখাটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর রেখাটা এমন হয়, দেখবা এম আর এবং এ আর দুইটাই এমন সমান্তরাল যায়, কিন্তু এখানে দুইটা নিম্নগামী হয়ে যায়। কেন? তার কারণ এইখানে যদি অধিক পরিমাণে সেল করতে হয় পণ্যের দাম কমাইতে হবে, নাহলে জীবনও সেল পারবে না। ধরো যে এই টিভি 17,000 টাকা এখন দাম, হঠাৎ একটা ডিসকাউন্ট তুমি অফার দিলা, এই টিভি আজকে কালকে এবং পরশু 3 দিনের মধ্যে কিনলে 10,000 টাকাতে পাওয়া যাবে, দেখবা হুড়িয়ে সেল বেড়ে যাবে, প্রচুর সেল বাড়বে, প্রচুর মানে প্রচুর। ঠিক আছে, তো এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের নিয়মই হচ্ছে এটা যে একটু তোমার দাম কমাইলে সেল বাড়ে। তো এই যে দাম কমাইলে সেল বাড়তেছে, তার মানে কি এই প্রত্যেকটা থেকে যে আয়টা হচ্ছে এটা তো এভারেজ রেভিনিউ না, তো যে কারণে এই চাহিদা রেখা হচ্ছে এভারেজ রেভিনিউর সমান হয়, এবং যেহেতু দাম কমাইতে হচ্ছে সেই কারণে এটা নিম্নগামী। আর
যেহেতু সর্বশেষটা থেকে ধীরে ধীরে আয়টা কমে আসতেছে, কারণ আমি দাম কমাচ্ছি, সেই কারণে এমআর রেখা হয় নিম্নগামী। তো এআর এর চেয়ে এমআর আরো নিম্নগামী হয়, যেহেতু আমি সর্বশেষের দামটা মানে আগেরটার চেয়ে পরেরটার দাম একটু কম রাখতেছি, যে কারণে এমআর রেখা আরো নিম্নগামী হয়। আচ্ছা, এটা বুঝতে পারলে একচেটিয়া বাজার, এখানে একচেটিয়া বাজারের কথা বলা আছে, যে বাজারে একজন বিক্রেতা বা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট দ্রব্যের মোট যোগান প্রদান করে তাকে একচেটিয়া বাজার বলে। এটা এতক্ষণ বুঝতে পেরেছো, আমি আলোচনা করেছি একচেটিয়া বাজার কাকে বলে, এটা এখন সহজে বুঝতে পারবে। এর যে কারণগুলো, মানে কেন একচেটিয়া বাজার উদ্ভব ঘটে, একটা হচ্ছে পণ্যের স্বল্প চাহিদা। ধরো যে কিছু কিছু পণ্য আছে যেগুলোতে অধিক উৎপাদনকারী আসতে আর ঝামেলা, মানে চাহিদা খুব বেশি নাই মার্কেটে, তো এইখানে নতুন ফার্ম আসতে চায় না, যে এই পণ্য সেল হবে না, আমি কি জন্য আবার এটা তৈরি করবো, তো একজন সেল করতেছে করুক। আচ্ছা, তো উপকরণের গতিশীলতার অভাব, ধরো যে অনেক ফার্ম আসতে চায় কিন্তু ওই প্রোডাক্ট তৈরি করার জন্য যে উপকরণ দরকার সেটা নাই আসলে, তো এর জন্য চাইলেও নতুন ফার্ম আসতে পারে না, ওই একটা ফার্মই টিকে যায়, যে কারণে এখানে একচেটিয়া বাজার চলে আসে। প্রতিদ্বন্দ্বী ফার্মের মুনাফা সম্পর্কে অজ্ঞতা, নতুন ফার্ম যে উৎপাদন করবে তারা আসলে জানেই না এই বিজনেসটা কেমনে চলে বা এই বিজনেসে কেমনে প্রফিট করতে হয় সেটা বুঝেই না, তো সেই কারণে অন্য ফার্ম আসতে পারে না, একচেটিয়া চলতে থাকে। তারপর বলতেছে ব্যয় সংক্রান্ত সুবিধা। আচ্ছা, ব্যয় সংক্রান্ত সুবিধা হচ্ছে যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো উৎপাদন করতে এত বেশি খরচ হয় যে এটা অন্য ফার্ম সাফার করতে পারবে না বলে তারা আসতেছে না, উৎপাদন করতেছে না, এখানে তোমার একচেটিয়া বাজার হয়ে যায়। স্বাভাবিক একচেটিয়া, স্বাভাবিক হচ্ছে যে কিছু ক্ষেত্রে একচেটিয়া থাকাই ভালো। তোমার এলাকার যে বিদ্যুৎ সাপ্লাই দেয় সেখানে দুইটা সাপ্লায়ার এসে কি করবে, ধরলাম পল্লী বিদ্যুৎ তোমার গ্রামে বিদ্যুৎ সাপ্লাই দেয়, বা তোমার শহরে ডিপিডিসি বা অন্য কোনো হচ্ছে যারা সাপ্লায়ার আছে তারা দিচ্ছে, তো ওইখানে অন্য কোম্পানি এসে কি করবে, মানে দুইটা কোম্পানির বিদ্যুৎ কি একসাথে প্রয়োজন হয় কারো, দরকার হয় না, তো ওইখানে একচেটিয়াই ঠিক আছে। আচ্ছা, সরকারি উদ্যোগ, কিছু ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ করে যে কোনো কোনো সেক্টরে একজনই থাকবে। যেমন ধরো যে আমি ধরলাম যে তোমার এলাকাতে স্কুল আছে জাস্ট একটা সরকারি স্কুল, আর কোনো স্কুল নাই, তো এটা সরকারি নির্ধারণ করছে যে ধরো যে ওইখানে ওই সেক্টরে কোনো স্কুল তৈরি করতে দিবে না আর, ঠিক আছে, সরকারি মানে শিক্ষার বিষয়টা নিয়ন্ত্রণ করে ফেলছে, যদিও বাংলাদেশে এখন যে কোনো সরকারি স্কুলে করা যায়। আমি সহজে বোঝাই, ধরো যে হচ্ছে টাকা ছাপানো, তো টাকা কি যে কেউ ছাপাতে পারে, মানে এখানে তো শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাতে পারে, তাই না, তাই এটা তো একচেটিয়া, মানে টাকা ছাপানোর নিয়ন্ত্রণ একজনের কাছে, তো এটা সরকার নিয়ন্ত্রণ করতেছে। এগুলো হচ্ছে সরকারি সরকারি উদ্যোগ। তারপর হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি, তো কিছু ক্ষেত্রে রাষ্ট্র প্রতিবন্ধকতা সৃষ্টি করে নতুন ফার্ম আসার ক্ষেত্রে, বা হচ্ছে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে যে হচ্ছে অধিক পুঁজি বা অন্যান্য অনেক প্রতিবন্ধকতা তোমার নতুন ফার্মকে আসতে দেয় না, তো এভাবে তোমার একটা একচেটিয়া মার্কেট থেকে যায়, ঠিক আছে, ওকে। তো এর যে বৈশিষ্ট্যগুলো দেখি, একক উৎপাদন প্রতিষ্ঠান, উৎপাদন প্রতিষ্ঠান জাস্ট একটা, তারপর নিকট বিকল্প দ্রব্য এইখানে নাই যেহেতু একজন উৎপাদন করতেছে, দাম ও যোগান একজন নিয়ন্ত্রণ করে থাকে, বাজারে প্রবেশে অন্য ফার্মের বাধা থাকে, যেটা পূর্ণ প্রতিযোগিতাতে বাধা থাকে না, ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য না থাকে, এটা তোমাদেরকে বোঝায়, ফার্ম কি এবং শিল্প কি এটা যদিও কিছুক্ষণ পরে আছে, এখন তোমাদেরকে বোঝায়। ধরো যে এটা ছোট্ট একটা কোনো যন্ত্র যেটা দিয়ে তুমি কি করো, তুলা থেকে সুতা তৈরি করো, এটা আরেকটা যন্ত্র, আরেকটা ইউনিট, যেখান থেকে সেই সুতা থেকে কাপড় তৈরি হয়, এটা আরেকটা ইউনিট, যেখানে এই কাপড় থেকে পোশাক তৈরি হয়। কি বুঝতে পারছো, এই সব কয়েকটা ইউনিট নিয়ে একটা ফার্ম, এটা কি, এটা হচ্ছে একটা ফার্ম। তাহলে এই যে একটা অংশ, এগুলোকে কি বলা হবে, এইগুলোকে বলা হবে প্ল্যান্ট, ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যান্ট। তাহলে প্রথমটা হচ্ছে সুতার প্ল্যান্ট, পরেরটা হচ্ছে কাপড়ের প্ল্যান্ট, আর তারপরেরটা হচ্ছে পোশাকের প্ল্যান্ট। কি বুঝতে পারলা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্ম। এমন ফার্ম বাংলাদেশে অনেক আছে, আমি ধরলাম 200টা আছে, এই 200টা ফার্ম মিলে হচ্ছে তোমার বাংলাদেশের পোশাক শিল্প। তাহলে শিল্প হচ্ছে সব কিছু মিলায়, আর ফার্ম হচ্ছে প্ল্যান্টগুলো মিলায়, আর প্ল্যান্ট হচ্ছে ফার্মের ক্ষুদ্রতম একক। তো একচেটিয়া বাজারে তো ফার্ম থাকেই একটা, আর থেকেও নাই, তার মানে এই একটা ফার্ম মিলে একটা শিল্প তৈরি করে, তো এইখানে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কি বুঝতে পারছো, এটা এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, তোমরা একটু রেসপন্ড করবে, বুঝছো, নাহলে আমি একাই ক্লাস নিচ্ছি, তোমরা কেউ নাই, এমন আমি খুবই লনলি ফিল করবো, একটু রেসপন্ড করবে, ঠিক আছে, একটু রেসপন্সিভ হবে তাহলে হবে। আচ্ছা, তো একচেটিয়া বাজারে এটা যেহেতু তোমার পূর্ণ প্রতিযোগিতা না, এখানে অবশ্যই বিজ্ঞাপনের প্রয়োজন হয়, পূর্ণ প্রতিযোগিতায় বিজ্ঞাপনের দরকার হয় না, এখানে কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক, কখনো ক্ষতি, এই 3 ধরনের মুনাফা অর্জিত হয়, ম্যাথে আমরা 3 ধরনের দেখবো। তারপর হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি, এর আগে তো শিখেছি আমরা, তাই না, দ্বিতীয় চ্যাপ্টারে স্থিতিস্থাপকতা দেখেছি। তো এখানে হচ্ছে যে একটি পণ্যের দাম হ্রাসের ফলে অন্য পণ্যের চাহিদা এখানে বৃদ্ধি পায়, বা একটি পণ্যের দাম বেড়ে গেলে অন্য পণ্যের চাহিদাটা তোমার হ্রাস পায়। যেমন ধরো যে আমি ধরলাম অপূর্ণ প্রতিযোগিতা বাজার, যে টিভির বাজার, এটা তো অপূর্ণ প্রতিযোগিতা, তাই না, তো এইগুলোতে কি হবে, ধরো যে একটা ব্র্যান্ডের টিভির দাম এখন খুবই কম, তাহলে অন্যটার চাহিদা কি হবে, হ্রাস পাবে, এটা চাহিদা বেড়ে যাবে, এমন মানে একটা যদি অন্যটাকে এফেক্টেড করে তাহলে সেটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। তো
তো নিম্নগামী গড় আয় ও চাহিদা রেখা, এই যে গড় আয় ও চাহিদা রেখা যেটা বললাম, এই যে এআর এভারেজ রেভিনিউ, এটা তো গড় আয় রেখা, এটাকে বলা হয় ফার্মের চাহিদা রেখা। তো এটা ডেফিনেটলি নিম্নগামী হবে একচেটিয়া বাজারে। আচ্ছা, তো একচেটিয়া বাজারের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এটা তোমার ইয়াতে আসে অনুধাবনমূলক কোশ্চেনে, এটা বারবার আসে, বুঝছো? খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের জন্য। কি সেটা? একচেটিয়া ফার্ম দাম সৃষ্টিকারী। দামের ইংরেজি কি? দামের ইংরেজি হচ্ছে প্রাইস, আর সৃষ্টিকারী কি? মেকার, অর্থাৎ প্রাইস মেকার। পূর্ণ প্রতিযোগিতাতে কি বলা হয়েছিল? প্রাইস টেকার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ অনুধাবনের জন্য, যে কেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে প্রাইস টেকার বলা হয়, আবার একচেটিয়া বাজারকে বা একচেটিয়া ফার্মকে কেন প্রাইস মেকার বলা হয়। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো কেন প্রাইস মেকার? ধরো যে কেউ একটা প্রোডাক্ট উৎপাদন করে না, শুধু তুমি করো, তো তুমি কি তখন অন্যের নির্ধারিত দামে পণ্য বিক্রি করবা? তুমি যা ইচ্ছা তাই দাম রাখবা। বিষয়টা এমন হয়ে যায় না? তোমার এলাকাতে কোনো ফার্নিচারের দোকান নাই, তোমার একটা আছে, তো খাটের দাম কত হবে, সোফার দাম কত হবে, টেবিলের দাম কত, চেয়ারের দাম কত, তুমি ইচ্ছা রকম নিতে পারবা। বিষয়টা এমন হয়ে যায় না? ধরো যে বাংলাদেশে জাস্ট একটা কোম্পানি কলম তৈরি করে, কলমের দাম 5 টাকা হবে নাকি 7 টাকা হবে, সে নিজেই সেল করবে, এখানে কোনো কম্পিটিশনের সুযোগ নাই। অর্থাৎ সে দামের উপর সরাসরি প্রভাব রাখতে পারে একচেটিয়া ফার্ম, যে কারণে তাকে বলা হয় প্রাইস মেকার, দাম সৃষ্টিকারী। কি বুঝতে পারছো এটা? আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। কি বলতেছো যে একচেটিয়া বাজার আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি এক? না, এক না। কেন এক না বোঝাই তোমাদেরকে, দেখো একটা সহজ জিনিস বোঝায়। তোমরা যদি বলি যে এই যে ইসলাম ধর্মের একটা উদাহরণ তোমাদেরকে বোঝায়, সে এইভাবে বোঝানো যায়, এটা সবাই বুঝতে পারবে না, কানেক্ট করতে পারবে না। আমি সহজ একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে খার এবং খারক, এটাও কঠিন উদাহরণ হয়ে যায়, আমি সহজ বোঝাই। ধরো যে নবী এবং রাসূল, এই দুইটা বিষয় তোমরা বোঝো, তাই না? নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য বুঝো? নবী এবং রাসূল, আচ্ছা, তো মূলত নবী হচ্ছে আল্লাহর প্রেরিত পুরুষ, যারা ইসলাম ধর্মের প্রচারের জন্য এসেছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তারা হচ্ছেন নবী। আচ্ছা, তো যে সকল নবীর উপর আসমানি কিতাব নাজিল হয়েছে তারা হচ্ছেন রাসূল, তাই না? যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে, যেমন কুরআন একটা আসমানি কিতাব নাজিল হয়েছে, তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একজন রাসূল, তাই না? তিনি একসাথে নবী এবং রাসূল দুইটাই। আচ্ছা, তো সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নন। মাথায় ঢোকে বিষয়টা? মানে রাসূল যারা, তারা নবীরই একটা সেগমেন্ট যাদের উপর আসমানি কিতাব এসেছে, হ্যাঁ, বাট সকল নবী কিন্তু রাসূল নন, মানে সবার উপর আসমানি কিতাব আসে নাই। আচ্ছা, তার মানে সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নন। বিষয়টা বুঝতে পারছো না? এমন। আচ্ছা, তো এমন যে এখানে যেটা বললা যে তুমি যে তোমার কোশ্চেনটা কি ছিল, আমি কোশ্চেনটার উপরে চলে গেছে, যে একচেটিয়া বাজারের অপূর্ণ প্রতিযোগিতা এক কিনা। আচ্ছা, তো অপূর্ণ প্রতিযোগিতা বাজারের একটা সেগমেন্ট হচ্ছে একচেটিয়া বাজার, অর্থাৎ সকল একচেটিয়া বাজারই হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, কিন্তু সকল অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একচেটিয়া বাজার নয়। কারণ এর মধ্যে আছে কি কি? এর মধ্যে আছে ডুওপলি বাজার, এর মধ্যে আছে মনোপসনি বাজার, এর মধ্যে আছে তোমার মনোপলি বাজার, এর মধ্যে আছে তোমার অলিগোপলি বাজার, মানে এর মধ্যে কি অনেকগুলো আছে, মানে তোমার অপূর্ণর মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে জাস্ট একটা হচ্ছে একচেটিয়া। কি বুঝতে পারছো এখন? এই কোশ্চেন কিন্তু তোমাকে দিতে পারে অনুধাবনে। সেটা কেমন? বলবে যে সকল একচেটিয়া বাজারই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, কিন্তু সকল অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একচেটিয়া নয়। এই কোশ্চেন দিয়ে আনসার করতে পারবো তোমরা? কে কে পারবা না বলো? কে কে পারবা বলো, কে কে পারবা না বলো? বলো বলো বলো, কে কে পারবা? এই কোশ্চেনটা তোমাকে যদি করে যে সকল একচেটিয়া বাজারই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, কিন্তু সকল অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারই একচেটিয়া বাজার নয়, এটা আনসার করতে পারবা? কে কে পারবা না, কে কে বলো? একটু ফাস্ট বলো, বুঝছো? এই ক্লাসটা একটু বড়, একটু ফাস্ট রেসপন্ড না করলে কষ্ট হয়ে যাবে শেষ করতে। পারবো, হ্যাঁ। এই যে মিতা বলতেছো পারবো, এটা জাস্ট একটু মাথা ঘামাবা, বুঝছো? একটু মাথা ঘামাবা। এগুলা অর্থনীতি হচ্ছে সম্পূর্ণ মাথা ঘামানোর সাবজেক্ট, বাট কঠিন কিছুই না, মাথা ঘামাইতে পারলে এটা সহজ, ঠিক আছে? আচ্ছা, তো এখন একচেটিয়া বাজার কেন দাম সৃষ্টিকারী এটা বুঝতে পারলা, একচেটিয়া ফার্ম কেন দাম সৃষ্টিকারী। গড় আয় রেখাকে ফার্মের চাহিদা রেখা বলা হয়, গড় আয় রেখাকে ফার্মের চাহিদা রেখা বলা হয়। ওই যে যেটা বললাম তোমাদেরকে, এইটা ধরো আমি বাজারের জন্য একটা ম্যাথ করতেছি, তো এইখানে আমি দেখি যে এটা মার্জিনাল রেভিনিউ, এটা হচ্ছে এভারেজ রেভিনিউ, তাই না? তো এভারেজ রেভিনিউকে বলা হয় ফার্মের চাহিদা রেখা, ফার্মের
চাহিদা রেখা, যেটা বললো যে গড় আয় রেখাকে ফার্মের চাহিদা রেখা বলা হয়। কেন বলা হয় এটাকে ফার্মের চাহিদা রেখা? তো ফার্মের চাহিদা বলতে আমরা কি বুঝি? ফার্মের চাহিদা বলতে আমরা বুঝি যে কয়টা পণ্য সেল হচ্ছে, পণ্য সেল হওয়াকেই ফার্মের চাহিদা বলে, মানে ফার্মের প্রতি চাহিদা যেটা তৈরি হচ্ছে সেটা। আচ্ছা, তো এখন এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সেল বেশি করতে গেলে দাম কমাইতে হয়। ধরো যে একটা পণ্য সেল করলো সে 10 টাকাতে, বাট সে যে 2টা করতে চাই দাম একটু কমাবে, তার মানে 18 টাকাতে করলো। 3টা করতে চাইলে সে করলো কি 24 টাকাতে করলো, মানে 3টা মিলায় 24 টাকা। 4টা করতে গেল, ঠিক আছে, তখন সে করলো কি 28 টাকাতে করলো। 5টা করতে গেল 30 টাকাতে করলো। তো গড় আয়টা কেমন হচ্ছে দেখো তো। তো একটাতে 10 টাকা, 2টাতে 9 টাকা হয়ে গেল না ভাগ করলে, মানে 18কে 2 দিয়ে ভাগ করলে। 3টাতে কি হলো 8 টাকা হয়ে গেল, 4টাতে হচ্ছে 7 টাকা হয়ে গেল, 5টাতে 6 টাকা হয়ে গেল। তার মানে তার যে এভারেজ রেভিনিউটা, গড় আয়টা, সেটা কমতেছে না। তার মানে এই গড় আয় সবসময় নিচের দিকে যায়, ঠিক আছে। এবং এখান থেকে তুমি এম আর বের করো তো, এখান থেকে তুমি এম আর বের করো। আচ্ছা, তো এম আর বের করতে বা মার্জিনাল রেভিনিউ বের করতে কি করতে হবে? 10টা এখানে বসাইতে হবে, তারপর 18 থেকে 10 বিয়োগ করো, 8 হচ্ছে। 24 থেকে 18 বিয়োগ করো, 6 হচ্ছে। 28 থেকে 24 বিয়োগ করো, 4 হচ্ছে। 30 থেকে 28 বিয়োগ করো, 2 হচ্ছে। এটা হচ্ছে এম আর। তো দেখো এ আর এর চেয়ে এম আর আরো অধিক হারে হ্রাস পাচ্ছে না, যে কারণে এম আর রেখা এ আর এর চেয়েও অধিক হারে হ্রাস পায় বা আরো বেশি নিম্নগামী হয়। কি বুঝতে পারছো এখন? এটা এই ম্যাথটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই যে এখানে যে 2টা কোশ্চেন আছে, এই 2টা কোশ্চেন অনুধাবনের জন্য প্রচুর 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 গুরুত্বপূর্ণ, প্রচুর 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 গুরুত্বপূর্ণ এই 2টা কথা। এর সাথে হচ্ছে যে প্রাইস ট্র্যাকার, ওইটা প্রচুর গুরুত্বপূর্ণ। প্রাইস ট্র্যাকার, প্রাইস মেকার এবং গড় আয় রেখাকে বা এ আর রেখাকে, এখানে তোমাকে পরীক্ষার্থী চালাকি করতে পারে। এই গড় আয় রেখা না বলে বলবে এ আর রেখাকে কেন ফার্মের চাহিদা রেখা বলা হয়। তো এ আর রেখা মানে হচ্ছে গড় আয় রেখা, এটা তো তোমরা নিশ্চয়ই জানো, বুঝছো? একটু তোমরা এইসব বিষয়গুলো দেখবা, যেভাবে বুঝাইলাম। এই যে এই এমন এমন তুমি একটা ইমাজিনারি ম্যাথ তুমি ওখানে দেখাইতে পারো, যদি ম্যাথ না দেওয়া থাকে। আর যদি এমন কোনো ম্যাথ দেওয়া থাকে, ঠিক আছে, যে তোমার এই মোট আয় দেওয়া, সেখান থেকে তুমি এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ এমন বের করে তুমি দেখাবা যে এটা কেমনে ইয়া হচ্ছে, মানে নিচের দিকে নামতেছে। এখান থেকে চিত্র অঙ্কন করতে পারবা না তুমি, ঠিক আছে। আমি তো জাস্ট এমনিতে ইমাজিনারি চিত্র আঁকছি, বাট তুমি এখান থেকে মানে একদম সংখ্যা ধরে ধরে চিত্র আঁকতে পারবা না। আমি চিত্রটা এখানেও দেখাই। এই ক্লাসটা 3 ঘন্টা নিতে পারলে খুব ভালো হতো, বাট তোমরা 3 ঘন্টা ক্লাস করবা না, এটা হচ্ছে সমস্যা। ধরো যে এইভাবে এইভাবে আমি যদি একটা চিত্র আঁকি, এটা হচ্ছে তোমার ওয়াই, এটা 0, এটা হচ্ছে এক্স, ও সরি, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স। ওকে, তো এই দিকে আমি দিচ্ছি হচ্ছে তোমার এ আর এম আর, মানে আয়ের যে বিষয়টা আছে সেটা, বুঝছো? আচ্ছা, না সরি, আই বাই ইয়া তো সবসময় উপরের দিকে থাকে। আচ্ছা, অর্থনীতিতে কি থাকে? পিসিআর, প্রাইস কস্ট রেভিনিউ, মানে আয় ব্যয় দাম সবসময় এই দিকে থাকে, আর পণ্যের পরিমাণ সবসময় এই দিকে থাকে, এটা তো নিয়ম। তো এই দিকে দেখো সর্বোচ্চ আছে কত পর্যন্ত? সর্বোচ্চ আছে তোমার হচ্ছে 30 পর্যন্ত। তো 30 তো যাওয়ার দরকার নাই, আমাদের মোট আয় রেখা আঁকতে হবে না, জাস্ট এ আর এবং এম আর রাখতে হবে। তো এ আর এম আর সর্বোচ্চ 10 পর্যন্ত আছে, 10 পর্যন্ত নিলে হবে। তাহলে 2, 4, 6, 8, 10, 12 না, দেখতে সুন্দর দেখা যাবে। 1, 2, 3, 4, 5, 6টা পণ্য। তো 1, 2, 3, 4, 5, 6, 7টা নিচ্ছি আমি। তাহলে পণ্য হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, এবং আমাদের যে ইয়াটা আছে গড় আয় মোট আয়, এটা 2, 4, 6, 8, 10, 12 এতটুকু নিচ্ছি। তো এখন ওইখানে আমি যেমন নিয়েছি, সূচি যেমন নিয়েছি সেভাবে আমি অঙ্কন করার চেষ্টা করি। দেখো এভারেজ রেভিনিউ, পণ্য 1 ছিল তখন 10, তারপর ধীরে ধীরে সব এক এক করে কমেছে, তাই না? আচ্ছা, তার মানে যখন হচ্ছে পণ্য 1 ছিল তখন হচ্ছে 10, এই যে এই জায়গাটা হবে, ঠিক আছে, এই জায়গাটা হবে। আমি জাস্ট ডট দিচ্ছি। যখন 2 ছিল তখন 9, তার মানে এই দুইটার মাঝামাঝি, তাহলে এটা হচ্ছে ঠিক এই জায়গাটা। তারপর যখন 3 ছিল তখন হচ্ছে কত? 3 ছিল তখন হচ্ছে 8, এই জায়গাটা ডেফিনেটলি। তারপর যখন 4 ছিল তখন হচ্ছে 6, ডেফিনেটলি এই জায়গাটা। তুমি চাইলে এমন ডট দিতে পারো, বুঝছো? এমন ডট দিতে পারো, বা পরীক্ষাতে তুমি যে পেন্সিল দিয়ে যখন করবা এভাবে তুমি দাগ টেনেও দিতে পারো, এভাবে তুমি দাগ টেনেও দিতে পারো। আচ্ছা, এটা একটু সামান্য নিচু হয়েছে। আচ্ছা, তারপর যখন 5 তখন হয়ে গেছে কত? তখন যখন 5 তখন হচ্ছে কত? 6 হয়েছিল, তাই না? আচ্ছা, তো এইখানে একটা মিস হয়েছে আমার, এইখানে একটা মিস হয়েছে। আচ্ছা, এই মিসটা হচ্ছে যে এটা তোমার 7-এ হবে, বুঝছো? এটা মাঝামাঝি, এই 7-এ হবে। আচ্ছা আচ্ছা, এটা এই 4-এ হবে 7, এবং এই 5-এর সাথে হবে তোমার এই 6। আচ্ছা, তো এখন এটা তুমি যদি টানো, মানে এই ডট না দিলে দেখতে একটু সুন্দর দেখা যায় চিত্রগুলা, বাট পরীক্ষা খাতাতে ডট দিয়ে করো, পরীক্ষা খাতাতে ডট দিয়ে সমান সুন্দর দেখা যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের এ আর রেখা,
এটা হচ্ছে আমাদের এআর রেখা, ঠিক আছে। এবার এমআর যদি আমরা এখান থেকে করার চেষ্টা করি, সেটা কিভাবে করবো, অন্য কালার ইউজ করি এমআর এর জন্য। তো এমআর দেখো এখানে ছিল হচ্ছে 10 8 6 4 2। আচ্ছা, তো 1 এর সাথে হচ্ছে 10, এটা ঠিক আছে। তারপর 2 এর সাথে হচ্ছে কত, 8। তার মানে এই 2 এর সাথে হচ্ছে 8। তারপর 3 এর সাথে হচ্ছে 6, 3 এর সাথে হচ্ছে 6, 4 এর সাথে হচ্ছে 4 এবং 5 এর সাথে হচ্ছে 2। আচ্ছা, তাহলে এখন এমআর রেখাটা এখান থেকে আসবে, এখান থেকে নিশ্চয়ই আসবে, ঠিক আছে। তো এখান থেকে আসলে এটা কোন দিকে যাচ্ছে দেখো তো, এটা আরো নিচ দিকে যাচ্ছে, ঠিক আছে, এটা আরো নিচ দিকে গমন করতেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এমআর রেখা। তাহলে দেখো এমআর রেখা আরো নিচের দিকে যাচ্ছে আর এআর রেখা তার চেয়ে কম্পারেটিভলি একটু উপরের দিকে থাকতেছে, এটা হচ্ছে নিয়ম। তার মানে কেন এখানে এআর রেখা নিম্নগামী হয় এটা এখন তোমরা বুঝতে পারতেছো নিশ্চয়ই, রাইট। আচ্ছা, এখানে কারো কোনো জিজ্ঞাসা আছে? কোন অক্ষে কিসের মান নিব মনে থাকে না, সহজে বোঝায় তোমাদের, একদম মুখস্থ রাখবা। এটা এইদিকে মুখস্থ রাখবা পিসিআর, এবার মুখস্থ রাখবা পিসিআর। পিসিআর লম্ব অক্ষে, পিসিআর সবসময় লম্ব অক্ষে। পিসিআর বলতে কি, পিতে হচ্ছে প্রাইস, সিতে হচ্ছে কস্ট, আর আরতে হচ্ছে কি রেভিনিউ, রেভিনিউ, ঠিক আছে। তাহলে এই তিনটার অর্থ কি, এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয় এবং এটা হচ্ছে দাম, আয় ব্যয় দাম। আচ্ছা, আর কি হচ্ছে উৎপাদনের পরিমাণ। আর যদি এটাও না মনে রাখতে পারো, সহজে মনে রাখবা যে উৎপাদনের পরিমাণ নিচ দিকে আর বাকি সব উপরের দিকে, বুঝছো। এই পিসিআর কখনো নিচে নামবে না, কোনো অবস্থাতে নিচে নামবে না পিসিআর, এটা সবসময় উপরের দিকে থাকবে। আর কিউ এটা সবসময় নিচের দিকে থাকবে, এভাবে মনে রাখবা। আচ্ছা, এবার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কি, যে বাজারে বহু সংখ্যক বিক্রেতা একই কিন্তু সামান্য পৃথকীকৃত পণ্য বিক্রি করে সেগুলোকে বলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। ওই যেটা ধরো যে সাবানের উদাহরণ দিলাম, যে একটু সামান্য পার্থক্য আছে, একটু মোড়ক আলাদা, একটু ফ্রেগনেন্স আলাদা, তারপর হচ্ছে তোমার একটু সাইজ আলাদা, একটু রং আলাদা, হ্যাঁ, একটু বিজ্ঞাপন আলাদা, এগুলোকে বলা হয় একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, বহু সংখ্যক ছোট ফার্ম মোট উৎপাদনের সামান্য যোগান দেয়, সবাই সামান্য উৎপাদন করে বাট অনেক ফার্ম অল্প অল্প করে উৎপাদন করে মোট যোগানটা দেয়। ট্রেডমার্ক, ব্র্যান্ড, লেভেল, মোড়ক, বিজ্ঞাপন, আকৃতি দ্বারা পৃথকীকৃত, এটা সবাই যখন বুঝতে পারতেছে। নতুন ফার্মের প্রবেশে বাধা নেই, পুরাতন ফার্মের প্রস্থানে বাধা নেই, মানে এখানে আবার একটু প্রতিযোগিতার ভাইব আছে। আচ্ছা, তারপর প্রয়োজন ব্যবহারের দিক থেকে এক হলেও প্রতিটি অপরটির বিকল্প, তার মানে সব সাবানের প্রয়োজন একই, ব্যবহারও এক, বাট একটা অন্যটার বিকল্প। যেমন তুমি লাইফ বয় কিনলে ডেটল কিনবা না, ডেটল কিনলে লাক্স কিনবা না, এভাবে চলতে থাকে। আচ্ছা, বিক্রয় বৃদ্ধির জন্য দাম হ্রাস করতে হয়, তার মানে এটা একচেটিয়ার মতো একটু ভাইব আছে। পৃথকীকৃত দ্রব্য বিক্রি করে বিধায় স্বাধীন দাম নীতি প্রয়োগ করা হয়, যেহেতু তারা একটু ডিফারেন্ট প্রোডাক্ট বিক্রি করতেছে, তার মানে এখানে তোমার হচ্ছে সবাই একটু কম্পিটিশন করে এবং দর কষাকষির মাধ্যমে দামগুলো নির্ধারিত হয়, যে কোনো একটা সাবান ইচ্ছা রকম দাম বাড়ায় দিলে সেটা কেউ কিনবে না এমন। বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতার দ্রব্যের প্রকৃতি, তারপর গুণাগুণ ও দাম সম্পর্কে অবহিত হয় বিজ্ঞাপনের মাধ্যমে, অর্থাৎ এখানে বিজ্ঞাপনের একটা ইফেক্ট আছে। আচ্ছা, এবার দেখো একচেটিয়া প্রতিযোগিতার আরো কিছু বৈশিষ্ট্য আছে, এখানে বলতেছে যে বাজার দখল ও ক্রেতা আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপন ব্যয় অপরিহার্য। তো বিজ্ঞাপন ব্যয় অপরিহার্য নরমালি কোন বাজারের জন্য, বিজ্ঞাপন ব্যয় অপরিহার্য হচ্ছে নরমালি অপূর্ণ প্রতিযোগিতা বা একচেটিয়া বাজারের জন্য। তো এখানে যেহেতু একচেটিয়ার একটা কনসেপ্ট আছে, তো সেটা এটার কথা বলতেছে যে বিজ্ঞাপন ব্যয় অপরিহার্যের জন্য। বাজারে দলীয় ভারসাম্য কার্যকর হয়, মানে একটা নির্দিষ্ট কোনো ফার্ম এখানে ভারসাম্য ব্যালেন্স করতে পারে না, মূলত ব্যালেন্সটা হয় হচ্ছে সবগুলো ফার্ম মিলে। এখানে সবগুলো ফার্ম মিলে তোমার যে ইয়াটা মানে একটা গ্রুপ, এই গ্রুপ মিলে একটা ভারসাম্য তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, তার মানে ওই যে ফার্মের ভারসাম্য রেখা, এটা শেখাবো তোমাদেরকে। ফার্মের ভারসাম্য রেখা কেমন, এই যেমন না, এটা হচ্ছে সাপ্লাই, এটা হচ্ছে ডিমান্ড। তো এটা কোনো একটা ফার্ম এই জায়গাতে মিট করতে পারে না, সবগুলো ফার্ম মিলে মিট করে। আচ্ছা, আদর্শ উৎপাদন ধারণা দীর্ঘকালে প্রযোজ্য। আদর্শ উৎপাদন ধারণা কি, আদর্শ উৎপাদন ধারণা হচ্ছে যে অধিক পরিমাণে উৎপাদন করতে গেলে ক্রমেই আমাদের উৎপাদন ব্যয়টা বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের প্রান্তিক মুনাফাটা বা মার্জিনাল রেভিনিউ যেটা আছে সেটা হ্রাস পায়। তো এটা দীর্ঘকালে এখানে প্রযোজ্য। তো স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা মানে স্বল্পকালে প্রফিট, এবং দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন হয়, মানে দীর্ঘকালে প্রফিটটা কমে যায় বা একদম সমান হয়ে যেতে পারে, মানে যেটাই বোঝাচ্ছে যে আমাদের ওই যে মার্জিনাল রেভিনিউটা ধীরে ধীরে কমে যায়, এটাকেই বোঝাচ্ছে। আচ্ছা, কি এটা বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারলে বলো। এবার আসে অলিগোপলি বাজার। অলিগোপলি বলতে বুঝিয়েছি কি, স্বল্পের মধ্যে প্রতিযোগিতা, তাই না, মানে হচ্ছে মুষ্টিমেয়। যে বাজারে মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতা সমজাতীয় অথবা পৃথকীকৃত দ্রব্য বিক্রি করে তাকে অলিগোপলি বা মুষ্টিমেয় বিক্রেতার বাজার বলে। তাহলে এই কথাটা মনে রাখো যে কোন বাজারকে মুষ্টিমেয়
মুষ্টিমেয় বিক্রেতার বাজার বলা হয়। এটা হচ্ছে অলিগোপলি বাজার, তার মানে সংখ্যাটা অসংখ্য না, দুইয়ের বেশি বাট অসংখ্য না এমন। অলিগোপলির প্রকারভেদ হচ্ছে বিশুদ্ধ অলিগোপলি ও পৃথকীকৃত অলিগোপলি। বিশুদ্ধ মানে কি, যারা সবাই একই পণ্য বিক্রি করে, আর পৃথকীকৃত মানে যারা একই পণ্য বিক্রি করে না, একটু ডিফারেন্ট ধাঁচে পণ্য বিক্রি করে থাকে। তারপরে হচ্ছে খোলা অলিগোপলি আর বন্ধ অলিগোপলি। খোলা মানে যে এখানে অন্য ফার্ম বাজারে প্রবেশ করতে পারে, আর বন্ধ মানে অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারে না। আংশিক অলিগোপলি নাকি পূর্ণ অলিগোপলি, এবং অলিগোপলি যে শর্তগুলো যদি পূর্ণভাবে নিয়োগ করা হয় তাহলে সেটা পূর্ণ অলিগোপলি, আর যদি একটু লিবারাল হয়, একটু পূর্ণ প্রতিযোগিতার দিকে যাইতে থাকে, তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আংশিক অলিগোপলি। যোগ সাজসপূর্ণ অলিগোপলি নাকি যোগ সাজসবিহীন। যোগ সাজস মানে কি, মিল, ঠিক আছে। তো যদি যারা পণ্যগুলো সেল করতেছে এইগুলোর মধ্যে বা তাদের বাণিজ্য নীতির মধ্যে যদি মিল থাকে সেটা যোগ সাজসপূর্ণ, আর যদি না থাকে তাহলে সেটা হচ্ছে যোগ সাজসবিহীন। আচ্ছা, এবার আসি মনোপসনি। তোমরা তো ক্লান্ত হয়ে যাচ্ছ মনে হয় যে এই বাজার সেই বাজার এটা সেটা, এই বাজারগুলো সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে, বুঝছো। স্যার এ আর বড় এম আর ছোট হবে নাকি এম আর বড় এ আর ছোট হবে? তোমাদেরকে দেখায়, দেখো এটা চিত্র খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এটা খেয়াল করো, যেটা নিচে থাকে সেটা কি ছোট হয় নাকি বড় হয়? তোমাদেরকে সহজে বোঝায়। ধরো এই 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 পয়েন্টটা তুমি খেয়াল করো, 4, উৎপাদনের পরিমাণ যখন 4 ছিল তখন আমাদের এম আর কত, এম আর 4, তাহলে এম আর হচ্ছে 4, কিন্তু সেই অবস্থায় এ আর কত, এ আর হচ্ছে 7, এই দুটার মাঝে 7, এ আর হচ্ছে 7, তাহলে কোনটা বড় হলো, এ আর বড় হলো। তুমি এই পয়েন্টটা খেয়াল করো, এইখানে 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 হচ্ছে এটা হচ্ছে তোমার এমআর, এমআর হচ্ছে কত, 8। আচ্ছা, এই পয়েন্টে এমআর হচ্ছে 8। আচ্ছা, আর এ আর কত, এ আর হচ্ছে 9, এ আর হচ্ছে কত, 9। তাহলে কোনটা বড় হচ্ছে, এমআর বড় হচ্ছে নাকি এ আর বড় হচ্ছে? এইখানে দেখো এ আর বড় এমআর এর চেয়ে, আবার এইখানেও দেখো এমআর এর চেয়ে এ আর বড়, তাহলে সব সময় এ আর বড় হবে, এমআর ছোট হবে। কি বুঝতে পারছো এটা? কারো কনফিউশন আছে? এ আর সবসময় বড়, এম আর ছোট। এভাবে তুমি একটু যদি বুঝে বুঝে পড়ো, মুখস্থ না করে এভাবে যদি একটু বুঝে বুঝে পড়ো তাহলে দেখবে এগুলো মনে যাচ্ছে। আচ্ছা, এবার 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 মনোপস্থিতিতে চলে আসছি আমরা। মনো শব্দের অর্থ এক, তাই না? মনো শব্দের অর্থ হচ্ছে এক, আর পস্থি শব্দের অর্থ হচ্ছে ক্রেতা, অর্থাৎ একজন ক্রেতার বাজারকে বলা হয় মনোপস্থি মার্কেট। আচ্ছা, যে বাজারে একজন মাত্র ক্রেতা কিন্তু বিক্রেতা অনেক থাকে তাকে মনোপস্থি বাজার বলে। বাজারে বিক্রেতার সংখ্যা অনেক, এ বাজারে ক্রেতার সংখ্যা, বানানটা ক্রেতা বানান ভুল হয়েছে, ক্রেতার সংখ্যা মাত্র একজন, এবং একচেটিয়া ক্রেতা কর্তৃক শোষণ ঘটে। তার মানে ক্রেতা যেহেতু একজন, সে সবচেয়ে কম দামে প্রোডাক্ট কিনতে চায়, এটা তো হবে। মানে অসংখ্য বিক্রেতা, ক্রেতার হাতে সব নিয়ন্ত্রণ, একজন মাত্র ক্রেতা, সে ইচ্ছা রকম কম দাম দিবে। যেমন ওই যে ইক্ষু ক্রয় কেন্দ্র সরকারি এজেন্সি, সে ইচ্ছা রকম কম দাম দেয় সব সময়। আবার ওই যে মিল্ক ভিটা, আর কোনো কোম্পানি নাই মিল্ক কেনার মতো, তার মানে সে ইচ্ছা রকম কম দাম দিবে, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, এবার আসি ডুওপলি। ডুও শব্দের অর্থ কি? ডুও শব্দের অর্থ হচ্ছে দুই, এবং পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা, অর্থাৎ দুইজন বিক্রেতার যে বাজার সেটাকে বলা হয় ডুওপলি মার্কেট। তো যে বাজারে দুইজন বিক্রেতা, অসংখ্য ক্রেতা থাকে তাকে ডুওপলি বাজার বলে। বিক্রেতা মাত্র দুইজন, বাট ক্রেতা অসংখ্য, অন্য বিক্রেতা বাজারে প্রবেশ করতে পারে না, যে কারণে ডুওপলি, মানে অন্য কেউ আসলে পূর্ণ প্রতিযোগিতা হয়ে যায়, তো নতুন ফার্ম আসতে পারে না, সেটাই হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। তো এখানে কেমন সেটা, ধরো যে ওই মিল্ক ভিটা আছে, আরেকটা আছে প্রাণ, আর কেউ নাই, প্রাণ মিল্ক ভিটা আর কেউ নাই, দুইজনই মাত্র ক্রেতা, ঠিক আছে। সরি, এখানে হচ্ছে ডুওপলি মানে দুইজন বিক্রেতা, সরি ভুল বললাম, দুইজন বিক্রেতা। তাহলে ধরো তোমার এলাকাতে দুইটা দোকান আছে, আর কোনো দোকান নাই, দুইটার দোকান থেকে মানুষজন পণ্য সদাই করে থাকে। আচ্ছা, তার মানে তোমার এটা হচ্ছে ডুওপলি, এখানে অন্য কেউ আসতে পারে না। তো দুইজন মিলে সিন্ডিকেট তৈরি করতে পারে, করে ইচ্ছা রকম দাম নিতে পারে, আবার দুইজনের মধ্যে কম্পিটিটিভ মাইন্ডটা তৈরি হতে পারে, সেক্ষেত্রে আবার যারা ক্রেতা তারা একটু লাভবান হয়। দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, একচেটিয়া। আচ্ছা, দ্বিপাক্ষিক একচেটিয়া বিষয়টা কেমন? আচ্ছা, দ্বিপাক্ষিক একচেটিয়া হচ্ছে দুই দিকে একজন করে, একজন ক্রেতা একজন বিক্রেতা। মোনোপলি সেলার, অর্থাৎ এক বিক্রেতা আর মোনোপলি বায়ার, একজন ক্রেতা, ঠিক আছে। অর্থাৎ একজন ক্রেতা একজন বিক্রেতার বাজারকে বলা হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। উদাহরণ দিয়েছি তোমাদের কিছুক্ষণ আগে, যে ওই দুধ বিক্রেতারা যারা ছিলেন তারা মিলে একটা সমিতি গঠন করলো, আবার ওইদিকে একা মিল্ক ভিটা দাঁড়ায় আছে, তার মানে মিল্ক ভিটা একটা এন্টিটি এবং ওই সমিতি হচ্ছে একটা এন্টিটি। তো এই দুই এন্টিটির মধ্যে যখন পণ্য ক্রয় বিক্রয় হবে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, দাম বৈষম্যমূলক একচেটিয়া বাজার কি? বৈষম্যমূলক দাম নীতিকে সাধারণভাবে বৈষম্যমূলক কারবার বলা হয়। তার মানে একচেটিয়া বাজারে কি হয়, একটু দাম বৈষম্য করার সুযোগ থাকে, ইচ্ছা রকম দাম সেট করার সুযোগ থাকে, এটাই একই, এখানে কোনো তেমন অমিল নাই, দুইটা একই। স্যার ম্যাথ করান? হ্যাঁ, ডেফিনেটলি ম্যাথ করাবো, বাট এই পুরা কনসেপ্ট শেষ হয়ে যাবে তারপর আমরা ম্যাথে চলে যাব। ডেফিনেটলি ম্যাথ আছে, ঠিক আছে, ফার্ম শিল্পের পরেই ম্যাথ আসবে।
ক্লাসটা পুরা করো, দেখবে এমন কিছু নাই যে পড়ানো হয় নাই। ক্লাস কতটুকু হয়েছে? 1 ঘন্টা 4 মিনিট ক্লাস হয়েছে। তো বললাম না 1.5 ঘন্টার বেশি হবে ক্লাসটা। তো আরো লং নিলে আরো বেশি পড়ানো যেত, বাট তোমরা এত লং ক্লাস করতে চাইবা না, এই কারণে 1.5 ঘন্টা কিছুক্ষণ পরে শেষ করে দিব। পুরা ক্লাস করো, দেখো তোমার সব কিছু শেষ হয়ে যাবে। মানে ম্যাথও করানো হবে, ডেসক্রিপশন যা আসবে সব কিছু পড়ানো হবে। দেখো, ফার্ম ও শিল্পের ধারণা, ফার্ম এবং শিল্পের ধারণা তোমাদেরকে দিয়ে ফেলেছি এর মধ্যে, ঠিক আছে? ওই ওই কনসেপশনটা আশা করি সবার মধ্যে আছে। কি বলতেছো যে হচ্ছে বায়োল্যাটারাল, হ্যাঁ বায়োল্যাটারাল হচ্ছে দ্বিপাক্ষিক, ইয়েস। তো ফার্ম ও শিল্পের ধারণা তোমাদের সবার দেওয়া হয়ে গিয়েছে, যারা ক্লাসে ছিল না তাদের জন্য আরো একবার দিই। ধরো যে তুমি একটা সুতাকল স্থাপন করেছো, যেখানে তুমি তুলা থেকে সুতা তৈরি করো। আরেকটা প্ল্যান্টে তুমি যেটা করতেছো, সেই সুতা থেকে কাপড় তৈরি করতেছো। আরেকটা প্ল্যান্টে হচ্ছে তুমি তোমার সেই কাপড় থেকে পোশাক তৈরি করতেছো। তো তোমার এই যে পুরা কারখানা যেটা ছিল, এই পুরা কারখানা হচ্ছে তোমার ফার্ম, ঠিক আছে? পুরাটা হচ্ছে ফার্ম, এবং এক একটা অংশ যেটা একটা মেশিনারি, সেগুলো হচ্ছে একটা প্ল্যান্ট, ঠিক আছে? যেখানে একটা নির্দিষ্ট কাজই করা হচ্ছিল, যে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে পোশাক, এগুলো হচ্ছে প্ল্যান্ট। এবং সবগুলো প্ল্যান্টের সমষ্টি হচ্ছে ফার্ম। এবং তোমার এমন ফার্ম আরো অসংখ্য আছে দেশে, ধরো 10টা 20টা 50টা 100টা 200টা 500টা 1000 বহু আছে। তো সব মিলে হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প, কারণ সবাই তো দিন শেষে পোশাক তৈরি করতেছে, তাই না? তার মানে এখানে প্ল্যান্ট কি বুঝতে পারতেছো, ফার্ম কি বুঝতে পারতেছো, শিল্প কি বুঝতে পারতেছো? তো এখানে বলছে প্ল্যান্ট একটি দ্রব্য উৎপাদনে একই ব্যবস্থাপনায় কতগুলো স্বয়ংসম্পূর্ণ ইউনিট বা একক থাকে, তা যাদেরকে প্ল্যান্ট বলে। এই যে স্বয়ংসম্পূর্ণ আলাদা আলাদা ইউনিট, এগুলো হচ্ছে প্ল্যান্ট। ফার্ম হচ্ছে একই ব্যবস্থাপনায় একটি দ্রব্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ একাধিক প্ল্যান্টের সমষ্টি হচ্ছে ফার্ম। ফাইন। শিল্প হচ্ছে বিভিন্ন ব্যবস্থাপনায়। তার মানে এখন তো যেহেতু এই ফার্মের মালিক তুমি, বাট আরেকটা ফার্মের মালিক তো তুমি না, তার মানে ব্যবস্থাপনাগুলো ডিফারেন্ট। এটার ব্যবস্থাপনা হচ্ছে একই একই ব্যবস্থাপনা, প্ল্যান্টগুলো একজনের নিয়ন্ত্রণে আছে। একটা ফার্ম যেহেতু সেটা একজনের ব্যবস্থাপনাতেই আছে, বাট শিল্পে যেহেতু অনেক ফার্ম থাকে, ব্যবস্থাপনাটা ডিফারেন্ট হয়ে যায়। তো বিভিন্ন ব্যবস্থাপনার অধীনে একই দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প, ঠিক আছে? তার মানে অনেকগুলো ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। ফার্ম এবং শিল্পের পার্থক্য আছে অনেকগুলো সেক্টরে, তা অর্থাৎ এখানে সকল সকল ফার্মই শিল্পের অংশ, কিন্তু সকল শিল্পই ফার্ম নয়, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে এমন, মানে শিল্পের ধারণা বেশি। তো এই বিভিন্ন ক্যাটাগরিতে মধ্যে পার্থক্য আছে, বাট আমি হচ্ছে এখানে এটা তোমরা নিজে পড়ে নিও যে ফার্মেসির মধ্যে পার্থক্যটা, ডেসক্রিপশনটা পড়াচ্ছি না আমি। মুনাফা সর্বোচ্চকরণের যে শর্তাবলী আছে এখান থেকে দেখায়। তো দেখো বলতেছে যে উৎপাদন ক্ষেত্রে উদ্যোক্তার সাংগঠনিক কাজের পারিতোষিককে মুনাফা বলে। মানে মুনাফা বা প্রফিটটা কি? এটা হচ্ছে যিনি উদ্যোক্তা, তিনি যে সাংগঠনিক কাজটা করেন তার হচ্ছে পারিতোষিক, মানে তার একটা সম্মানী, ঠিক আছে? তো এইখানে যেটা করা হয়, মুনাফাকে পায় দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে পায়। তো এই পায় হচ্ছে কি আর মাইনাস সি, আর হচ্ছে কি, আর হচ্ছে রেভিনিউ, রেভিনিউ মাইনাস সি হচ্ছে কস্ট, বা টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এভাবে মূলত ফার্মের আমাদের ইয়াটা হচ্ছে তোমার মুনাফাটা বের করা হয়। কি বুঝতে পারছো এটা? আচ্ছা, এবার মুনাফা নির্ধারণের জন্য প্রচলিত কিছু পদ্ধতি আছে, একটা সনাতন পদ্ধতি, একটা আধুনিক পদ্ধতি। তো সনাতন পদ্ধতি হচ্ছে মোট আয় ব্যয় পার্থক্য, যেটা দেখাইলাম, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এটা আমরা করে থাকি, ঠিক আছে? এটা আমরা নর্মালি করে থাকি, পাই ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। ওকে, আচ্ছা। শর্ত হচ্ছে কি, মোট আয় রেখা মোট ব্যয় রেখার উপরে অবস্থান করবে। মোট আয় মানে কি? টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ রেখা কি করবে? মোট ব্যয় রেখার উপরে অবস্থান করবে। আচ্ছা, তার মানে এটা উপরে থাকবে মোট ব্যয় রেখার, তখনই তো মুনাফা হবে, মানে টোটাল রেভিনিউ বেশি হলে তো মুনাফাটা হয়। যে বিন্দুতে মোট আয় ও মোট ব্যয়ের পার্থক্য সর্বাধিক হবে, সেই বিন্দুতে মুনাফা অর্জিত হবে। মানে যেখানে সবচেয়ে বেশি আমার আয় হচ্ছে, সেইখান থেকে তো আমরা প্রফিটটা করব, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের আধুনিক পদ্ধতি, যে এটা হচ্ছে আমরা শর্তের ক্ষেত্রে লিখে থাকি, বুঝছো? শর্তের ক্ষেত্রে আমরা এটা লিখে থাকি যে এমআর রেখা এমসি রেখার সমান হবে, এবং এমআর ও এমসি পরস্পর ছেদ করে এমসি রেখাটা উপরের দিকে উঠে যাবে। এটা হচ্ছে আমাদের শর্ত। এগুলো আপনার যখন ম্যাথ করবো তখন বুঝতে পারবে, এখন একটু কঠিন মনে হতে পারে, বাট ম্যাথে কি এগুলো সহজ হয়ে যাবে। কিছু বলতেছো? সাউন্ড তো ক্লিয়ার আছে। হ্যাঁ ভাইয়া, কি একটা সাউন্ড হচ্ছে? মাইক্রোফোন আমার এখান থেকে ঠিক আছে, তোমরা একটু জানাও তো। একটু প্রবলেম হচ্ছে, কেমন প্রবলেম হচ্ছে বলো তো? মানে কি কোনো কাটা 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 শব্দ হচ্ছে এমন, বা ইলেকট্রিসিটির শক লাগলে যেমন হয় এমন হচ্ছে কিছু? ইলেকট্রিসিটির শক লাগলে যেমন হয় এমন কিছু হচ্ছে নাকি?
এটা আসলে একটু সিভিয়ার প্রবলেম হচ্ছে দীর্ঘদিন। এটা এখন ক্লাসের মাঝে তো কিছু করা যাবে না, নাহলে আমরা ডিজিআই দিয়ে কানেক্ট করতাম, ডিজিআই দিয়ে কানেক্ট করলে সমস্যাটা থাকে না। আমরা তো হচ্ছে বয়া দিয়ে কানেক্ট করে ফেলেছি, এভাবেই ক্লাসটা নিতে হবে। একটু প্রবলেম হলেও প্লিজ ক্লাসটা করো, আর বেশিক্ষণ তো না, 30-35 মিনিট, ম্যাথে চলে আসবো আমরা এখনই। আচ্ছা, এবার পার্ট 2 গাণিতিক বিশ্লেষণ। এবার আমরা ম্যাথগুলো করব। তাহলে যাদের এতক্ষণ মানে খুবই কষ্ট হচ্ছিল যে ম্যাথ কখন করব, এবার আমরা ম্যাথ করব। যে এইগুলো সব বুঝে থাকলে ম্যাথ তোমাদের কাছে এখন সহজ। তো প্রথমে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বাভাবিক মুনাফা। আচ্ছা, স্বাভাবিক মুনাফা মানে কি, যেখানে লাভ ক্ষতি কিছুই আসলে হয় না। ঠিক আছে, তো চিত্রটা কেমন দেখি। চিত্রটা হচ্ছে, ধরো যে এটা হচ্ছে, আমরা একটা জাস্ট কার্ভ টেনে নিব, y0 y ড্যাশ x ড্যাশ এবং এখানে হচ্ছে x। তো এইদিকে কি থাকবে, এইদিকে থাকবে হচ্ছে পিসিআর, বা তোমরা বাংলাতে লিখতে পারো আয় ব্যয় দাম, এবং এইখানে তুমি লিখবা হচ্ছে কিউ বা উৎপাদনের পরিমাণ। আমি সাজেস্ট করি সব সময় ডেসক্রিপটিভ লিখবা, মানে যত বেশি ব্যাখ্যা করা যায়। তো তুমি এখানে করবা কি, এখানে লিখবা হচ্ছে আয় ব্যয় দাম, ঠিক আছে, নিয়ে নিচে পিসিআর ব্র্যাকেটে দিবা। এখানে তুমি লিখবা হচ্ছে উৎপাদনের পরিমাণ। হ্যাঁ, এখানে তুমি এটা করবা যে উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ, ঠিক আছে, উৎপাদনের পরিমাণ লিখে নিচে এটা করবা। ঠিক আছে। আচ্ছা, তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, এ আর রেখা এবং এম আর রেখা সবসময় সমান থাকে। এর কারণ হচ্ছে কি, যারা হচ্ছে তোমার থার্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার করেছো, দেখবা যে এইসব বিষয়গুলো ওইখানে ম্যাথ ছিল। যে বিষয়টা হচ্ছে এমন যে এইখানে অতিরিক্ত সেল করার জন্য আমাদের দাম কমাইতে হয় না, অর্থাৎ সব পণ্য একই দামে এভারেজ যে রেটটা বা এভারেজ রেভিনিউটা এটা সেম থাকে, প্যারালাল। যেহেতু দাম কমাতে হচ্ছে না, মার্জিনালও কখনো কমবে না, তার মানে মার্জিনাল এবং এভারেজ দুইটাই সমান, এবং এটা হচ্ছে প্যারালাল। কি বুঝতে পারছো? আচ্ছা, তো এবার আমাদের দুইটা রেখা টানতে হয়। কি কি রেখা? এমসি রেখা, এসি রেখা। আচ্ছা, তাহলে এই এমসি রেখাটা এমন, এটা হচ্ছে এমসি রেখা। আচ্ছা, তাহলে প্রথম যে শর্তটা ছিল ভারসাম্যের, খেয়াল করো যে এমআর রেখা এমসি রেখার সমান হবে। তাহলে এটা হচ্ছে এমসি রেখা, এটা হচ্ছে এমআর রেখা, সমান হয়েছে কোথায়? এইখানে, তাই না? আচ্ছা, এবং এমসি রেখা এমআর কে নিচ দিক থেকে সেট করে উপরের দিকে গমন করবে। দেখো, এমআর ও এমসি পরস্পর সেট করবে, মানে মূল কথাটা হচ্ছে যে শর্তটা আমি এখানে লিখে দিব যে এমআর রেখা, সরি এমসি রেখা এমআর কে নিচ দিক থেকে সেট করে উপরের দিকে গমন করবে। ফাইন। তাহলে যেখানে এই দুইটা শর্ত মিলিত হবে বা দুইটা শর্ত পূরণ হবে, সেটাকে আমরা বলবো ভারসাম্য বিন্দু। ভারসাম্য হচ্ছে ইকুইলিব্রিয়াম ই। বুঝতে পারছো এটা? আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আমরা দিব এসি। যেহেতু এটা স্বাভাবিক মুনাফা, মানে যেখানে লাভ ক্ষতি কিছুই হবে না, তার মানে এসি রেখাটা আমাদের ভারসাম্য বিন্দু দিয়ে গমন করবে। এসি রেখাটা হবে ইউ আকৃতির, বুঝছো? ইউ আকৃতির, এবং তার সর্বনিম্ন বিন্দুটা ভারসাম্যতে গিয়ে মিলবে। ইউ আকৃতির, বুঝছো? এটা এটা ঠিক সাইন দিয়ে হবে না, মানে যে এমসির আকৃতি যেমন এসির আকৃতি তেমন দিলে ম্যাথ হবে না। মনে মনে থাকে যাতে বিষয়টা, এটা এটা হচ্ছে তোমার এর লোয়েস্ট পয়েন্ট এইখানে এমসির, বাট সেটা নিচ দিকে গমন করে উপর দিকে গমন করছে, নিচ দিকে সেট করে উপরের দিকে চলে গেছে। বাট এসির লোয়েস্ট পয়েন্টই হচ্ছে ই। এসির লোয়েস্ট পয়েন্ট ই হতে হবে, না হলে হবে না। তুমি যদি এসিকে নিচ দিক থেকে টানো তাহলে হবে না। বুঝতে পারছো এটা? আচ্ছা, তাহলে এখানে মিলিত হচ্ছে না, এখান থেকে এখানে নামবে। আর এখানে তোমার বিভিন্ন ইউনিট প্রোডাক্ট দেওয়া থাকবে, ঠিক আছে, যেমন দেওয়া আছে 10, দেওয়া আছে হচ্ছে 20, দেওয়া আছে ধরলাম 30, দেওয়া আছে 40, এমন দেওয়া থাকবে, ঠিক আছে। এইদিকে আয় ব্যয় দাম, এখানে দেওয়া আছে ধরো যে 10, হ্যাঁ, এখানে দেওয়া ছিল 5, এইখানে দেওয়া ছিল 15, এমন দেওয়া থাকবে। বুঝতে পারছো? এখন তুমি এইটা এটা ধরো চিত্রে দেওয়া আছে, বা দেওয়া না থাকলে তুমি এটা হচ্ছে অঙ্কন করছো ইনস্ট্রাকশন অনুযায়ী, করার পর তুমি এইখান থেকে কিভাবে মুনাফাটা বের করবো, বা এক্স্যাক্টলি তোমার লেখার ধরনটা কেমন হবে, লেখার ধরনটা কেমন হবে দেখো। সেটা হচ্ছে, আমি এদিকে জায়গা রাখি, আমার এক পেজে ধরবে না, পরে আমি ধরলাম এটা সেকেন্ড পেজ আমাদের। ধরো এটা গ নম্বরে আছে, বুঝছো? তো গ নম্বর তুমি তো আনসার করবা। তো তুমি কিভাবে আনসার করবা? এভাবে তুমি লিখবা গ। আমি প্রথমটা একদম পরিপূর্ণ ব্যাখ্যা লিখে দিব, পরে এগুলোতে সবগুলো ব্যাখ্যা লিখবো না, কারণ ব্যাখ্যা মোরালেস সিমিলার, বাকিগুলো সব ম্যাথ করব। ঠিক আছে, ওয়াই অক্ষ কি নেগেটিভ এক্সিসে না নিলে হবে না? ডেফিনেটলি হবে, ডেফিনেটলি হবে, মানে এটা জাস্ট তোমার সৌন্দর্য, ঠিক আছে, না নিলে অবশ্যই হবে। আচ্ছা, তো এখন গ নম্বরে গিয়ে তুমি কি লিখবা? প্রথমে লিখবা যে দেওয়া আছে, দেওয়া আছে। তো প্রশ্নে যে বিষয়গুলো দেওয়া ছিল, ঠিক আছে, তো প্রশ্নে নরমালি কি কি দেওয়া থাকে?
প্রশ্নে দেওয়া থাকবে তোমার হচ্ছে কি প্রাইস বা দাম যে দেওয়া থাকবে, উৎপাদনের পরিমাণ দেওয়া থাকবে, তারপর হচ্ছে তোমার কি এয়ার বা এভারেজ রেভিনিউ, তুমি এভারেজ রেভিনিউ কোনটা, এই যে এটা, এগুলো দেওয়া থাকবে। আচ্ছা, তো দেওয়া আছে উৎপাদনের পরিমাণ, তুমি লিখবা হচ্ছে উৎপাদনের পরিমাণ। আচ্ছা, উৎপাদনের পরিমাণ মানে কি, কিউ, কিউ সমান কত, উৎপাদনের পরিমাণ কত, 20 একক না, এই যে এটা, তাহলে উৎপাদনের পরিমাণ হচ্ছে 20 একক। ঠিক আছে। আচ্ছা, একক প্রতি দাম, একক প্রতি দাম, পি, পি সমান কত দেখো তো, একক প্রতি দাম কত, এই যে এআর ইজ ইকুয়াল টু এমআর, এটাই হচ্ছে পি, এটাই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রাইস। ঠিক আছে, তাহলে পি কত হচ্ছে 10, ওইখানে সমান পি তোমরা লিখবা, এটা লিখতে পারো, বুঝছো, এটা লিখলে আরো সুন্দর দেখায়। আচ্ছা, তাহলে এখানে লিখবা হচ্ছে তুমি 10 টাকা, যদি টাকাতে দেওয়া থাকে টাকা, অন্য কিছু দেওয়া থাকলে অন্য কিছু লিখবা। আচ্ছা, এবার তুমি লিখবা হচ্ছে কি গড় আয়, গড় আয় বা এভারেজ রেভিনিউ। এভারেজ রেভিনিউ কত আছে, এভারেজ রেভিনিউ না হলেও হবে, দরকার নাই, গড় আয় বাদ দাও, কারণ পি দিয়ে আমরা এটা করবো, এ আর গুণ কিউ লিখবো না, পি গুণ কিউ লিখবো। তাহলে তুমি লিখবা হচ্ছে গড় ব্যয়, জাস্ট গড় ব্যয়। গড় ব্যয় হচ্ছে এসি, এসির মান কত দেখো তো, এই যে এসি ইকুইলিব্রিয়াম বিন্দু হচ্ছে এইটা, এইখানে গিয়ে মিলেছে, তার মানে এসির ভ্যালু হচ্ছে 10। আচ্ছা, তার মানে এসি হচ্ছে 10 টাকা। কি বুঝতে পারলা? আচ্ছা, দেখো এখন এবার লিখবা আমরা জানি, আমরা জানি দিয়ে কি লিখবো আমরা, দেখো আমরা জানি, এটা তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ঠিক আছে, তোমরা এখানে আরেকটু সুন্দর করতে পারো, যে দেওয়া আছে এখানে মাঝে এই জায়গাটা লাইন অ্যাড করতে পারো, এই যে দেওয়া আছে এবং উৎপাদনের পরিমাণ, এই জায়গাটা লাইন অ্যাড করতে পারো, সেটা হচ্ছে এখানে কি অ্যাড করবা, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। ঠিক আছে, দেওয়া আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনের পরিমাণ কিউ সমান 20 একক, একক প্রতি দাম পি সমান 10 টাকা, গড় ব্যয় এসি সমান হচ্ছে 10 টাকা। ঠিক আছে, এবার আমরা জানি ভারসাম্যের, এখানে লিখবা পূর্ণ, পূর্ণ বানানটা ভুল হলো, এখানে লিখবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের। আচ্ছা, ভারসাম্যের লিখলা, প্রথম শর্ত, প্রথম শর্তটা কি ছিল বলো তো, প্রথম শর্ত হচ্ছে এআর রেখা এমআর রেখার, সরি এমআর রেখা এমসি রেখার সমান হবে, তাই না? তো তুমি লিখবা প্রথম শর্ত, প্রথম শর্ত হচ্ছে এমআর রেখা এমসি রেখার সমান হবে, সমান হবে, অর্থাৎ অর্থাৎ এমআর সমান এমসি। প্রথম শর্ত বুঝতে পারছো? আচ্ছা, এবার তুমি কি লিখবা, দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত। ঠিক আছে, আমি বিভিন্ন কালার ইউজ করতেছি কারণ এখানে অনেক লেখা তো, একই রং ব্যবহার করলে বুঝতে পারবো না কিছু, বাট তোমরা পরীক্ষাতে সব কালো রং দিয়ে লিখবা, শুধু এইগুলাকে হচ্ছে একটু অন্য কালার দিতে পারো, দেওয়া আছে আমরা জানি, প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, এগুলাকে তোমরা একটু ব্লু কালার ইউজ করবা, নট গ্রিন, গ্রিন একটু বাচ্চা কালার, বুঝছো, ব্লু ইউজ করবে। এখানে আমি গ্রিন লিখতেছি কারণ ব্লু এই বোর্ডে তোমরা দেখতে পাবে না, তো এখানে হচ্ছে দেখতে পাবে বাট একটু কম দেখা যাবে, গ্রিন একটু বেশি দেখা যায়। আচ্ছা, তো দ্বিতীয় শর্তটা কি ছিল, দ্বিতীয় শর্ত হচ্ছে যে এমসি রেখা এমআর কে নিজ দিক থেকে ছেদ করে উপরে গমন করবে, এটা ছিল দ্বিতীয় শর্ত। আচ্ছা, দ্বিতীয় শর্ত হচ্ছে, সাদা কালার ইউজ করি, যে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে গমন করবে, উপরে গমন করে। ঠিক আছে, আচ্ছা, তো এমসি যদি নিচ থেকে ছেদ করে উপরে গমন করে, এই যে এমসি নিচ থেকে ছেদ করে উপরে গমন করছে, তাহলে এমসি কি বড় হয়ে গেল না? এই এমআর এখন নিচে আছে, এমসি উপরে আছে, তার মানে এমসি বড় হয়ে যাবে, এমআর ছোট হয়ে যাবে, অর্থাৎ অর্থাৎ এমসি এখন বড় এবং এমআর ছোট, অর্থাৎ এমসি, তুমি আর একটু সুন্দর করে লিখতে পারো, এটা আরো সুন্দর করে লেখা যায়, এখানে জায়গা কম, বুঝছো, তুমি লিখবা এমসি, এটা তো বুঝতে পারবো না, একটু অন্য কালার দিয়ে আমি এখানে লিখে দিই, দেখো তুমি লিখবা হচ্ছে এমসি রেখার ঢাল, এমসি রেখার ঢাল বড় আর এমআর রেখার ঢাল ছোট, এমআর রেখার ঢাল। ঠিক আছে, অর্থাৎ এমসি রেখার ঢালটা বড় হবে, এমআর রেখার ঢালটা ছোট হবে। বুঝতে পারছো এখন? তো এইগুলো হচ্ছে আমাদের প্রাথমিক লেখা। এবার তুমি করবা কি, এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করবা ম্যাথটা, সেটা কেমন, এবার তুমি লিখবা হচ্ছে
এখন দেখো, আমাকে দেখার দরকার নাই, তুমি ম্যাথটা দেখো। এখন মোট আয়, মোট আয়, মোট আয় হচ্ছে কি টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু পি গুণ কিউ। তুমি পি গুণ কিউ দিতে পারো অথবা এ আর গুণ কিউ দিতে পারো। তো আমি যেহেতু এখানে এ আর লিখি নাই, তার মানে তুমি এ আর দেওয়ার দরকার নাই, কারণ এখানে দেখো যে এ আর এবং পি দুইটাই সেম, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তো এ আর এবং পি সবসময় সেম। আচ্ছা, তো এখন এখানে যেটা আমি পি লিখছি, এ আর লিখি নাই, লিখেও কেটে দিচ্ছি যে পি লিখছি আর দরকার নাই, নিব না। তার মানে তুমি পি দিয়ে হিসাব করো। তো পি এর ভ্যালু হচ্ছে এখানে 10 এবং কিউ এর ভ্যালু হচ্ছে কত? কিউ এর ভ্যালু হচ্ছে 20। তার মানে কত হচ্ছে? টোটাল রেভিনিউ 200 টাকা, তাই না? আচ্ছা, এবার তুমি লিখবা, ও আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় অ্যাড করতে হবে। তো প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, এই দুইটা শর্ত কোথায় গিয়ে মিলিত হয়েছে? এই দুইটা শর্ত মিলিত হয়েছে দেখো ই বিন্দুতে। এই ই বিন্দুতে এমআর রেখা এমসি রেখা সমান হয়েছে, মানে এই বিন্দুতে এই দুইটা দেখো সমান হয়েছে, আবার এই বিন্দুতে নিচ দিকে ছেদ করে উপরে গমন করেছে। তার মানে ভারসাম্য শর্ত দুইটা মিলিত হয়েছে ই বিন্দুতে, অর্থাৎ ভারসাম্য বিন্দু হচ্ছে ই। এটা লিখবা। তো এটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এটার পরে লিখবা, এটার পরে এখানে লিখবা যে এখানে ই বিন্দুতে ভারসাম্যের দুইটি শর্তই মিলিত হয়েছে বা পূরণ হয়েছে, দুইটি শর্তই পূরণ হয়েছে। অর্থাৎ ভারসাম্য বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু সমান ই। কি বুঝতে পারছো? এটা অবশ্যই লিখতে হবে। আচ্ছা, তারপর আমি এখানে মোট আয়টা লিখে ফেলেছি। এবার আমি কি করব? এবার আমি করব হচ্ছে মোট ব্যয়, তাই না? আচ্ছা, এবার তুমি লিখবা মোট ব্যয়। মোট ব্যয় সমান কি? মোট ব্যয় হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট হচ্ছে এসি ইন্টু কিউ। এসি এর ভ্যালু কত দেখো তো? এসি এর ভ্যালু হচ্ছে 10 আর কিউ তো যথারীতি 20 আছে। তার মানে এখানে 10 গুণ 20 সমান হচ্ছে 200। এবার আমরা যদি মুনাফা বের করি এখান থেকে, মুনাফার কি দিয়ে লিখতে হয়? মুনাফা পাই দিয়ে লিখতে হয়, তাই না? আচ্ছা, অতএব মুনাফা পাই সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, দুইটাই 200, দুইটাই 200 দিয়ে তুমি এখানে টাকা লিখবা। আচ্ছা, সমান 0 টাকা। তো যেহেতু এখানে 0 টাকা হচ্ছে, তো যদি কখনো মুনাফা 0 টাকা অর্জিত হয়, তাহলে সেটাতে কি হয় বাজারে? সেখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। তাহলে এই যে স্বাভাবিক মুনাফার যে কথাটা বলা হলো না, এটা অর্জিত হলো। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? একটা স্ক্রিনশট নিতে পারো। এইভাবে তুমি যদি সব কিছু এক্সপ্লেন করে লিখো, তোমাকে ফুল মার্কস দিবে। আরেকটা স্লাইড নিতেন, হ্যাঁ নেওয়া যেত, বাট আমি এখানে লিখে দিয়েছি এবং আশা করি বুঝতে পারবা যে যারা ক্লাস করেছো কোনটার পরে কি লিখতে হবে বুঝতে পারবা। আমি কিন্তু উল্টা গিয়েছি, বুঝছো? এটা হচ্ছে মানে এই অংশটা হচ্ছে পেজ 1, এই অংশটা হচ্ছে পেজ 2, এটা হচ্ছে পেজ 3, বুঝছো? মানে ওই দিক থেকে এদিকে আসছে, আমি যাতে স্ক্রিন দেখা যায়। আর এই লেখাটা এটার নিচে নামবে, এই লেখাটা। এখন বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। আমি পরেরগুলাতে এত লিখবো না, এত লিখতে গেলে অনেক টাইম লেগে যাবে। লেখা তো সবগুলারই সেম, আমি শুধু ম্যাথ করে করে চলে যাব, ঠিক আছে? এভাবে সবকিছু গুছিয়ে লিখতে পারলে তোমাকে ফুল মার্কস দিবে। গুছিয়ে না লিখতে পারলে, চিত্র সুন্দর না আঁকতে পারলে দিবে না। তোমরা চিত্র অঙ্কন করবা ইয়া দিয়ে, পেন্সিল দিয়ে, বুঝছো? পেন্সিল দিয়ে স্কেল ব্যবহার করে লাইনগুলো স্ট্রেইট হবে। আর ওই যে এমসি রেখা, এসি রেখা, এগুলো তো আর স্কেল দেখা যায় না, এগুলো হাত দিয়ে আঁকতে হবে। বাট একটু সুন্দর করে আঁকার চেষ্টা করবা, হাত যাতে না কাঁপে এই কার্ভগুলো নেওয়ার ক্ষেত্রে, বুঝছো? হাত যাতে না কাঁপে, স্ট্রেইট যাতে সুন্দর মতো বোঝা যায়। আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন এখান থেকে নাই? আচ্ছা, কারেন্ট ভিউয়ার্স কমে যাচ্ছে কেন? মানে স্টুডেন্টরা কি ম্যাথ করবে না? আচ্ছা, সাউন্ডটা ক্লিয়ার না? একটু সমস্যা যেহেতু হয়ে গেছে, এভাবেই ক্লাসটা করতে হবে, কারণ আমরা হচ্ছে যেটাতে কানেক্ট হয়ে গেছে এটা চেঞ্জ করা যায় না ক্লাস চলাকালীন। তাহলে ক্লাস অফ করে দিয়ে আবার নতুন ক্লাস শুরু করতে হবে। তো চলছে, চলুক, ঠিক আছে? একটু কষ্ট করে হলেও এটা ম্যানেজ করে নাও। এবার আমরা দেখবো পূর্ণ প্রযোজনা বাজারে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মানে হচ্ছে প্রফিট, বুঝছো? অস্বাভাবিক মানে যেখানে প্রফিট থাকবে, যেখানে প্রফিট থাকবে। সেই ক্ষেত্রে চিত্রটা কেমন হবে দেখো। সেই ক্ষেত্রে আমরা যথারীতি আগের মতোই চিত্র অঙ্কন করব। দেখো, এটা হচ্ছে y0 y ড্যাশ, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে x। এইদিকে আমি এখন শুধু সংক্ষেপে পিসিআর লিখবো, আর কিছু লিখবো না। আর এইদিকে আমি কিউ লিখবো। তোমরা এখন বুঝতে পারতেছো যে ওখানে ব্যাখ্যা কি লিখতে হবে, আগেরটাই লেখা আছে। তো এখন আমরা যদি হচ্ছে এটাকে দিই তোমার AR ইজ ইকুয়াল টু MR ইজ ইকুয়াল টু P, ঠিক আছে? এইভাবে তোমরা দিতে পারো। কিছু কিছু দেখবা যে P এইখানে দেওয়া, এইখানে দেওয়া, এইখানে দিলে কোনো সমস্যা নাই। বাট আমি যেহেতু এখানে অঙ্ক লিখতেছি 5 10 কিছু, এই কারণে আমি ওইখানে দিয়ে আসতেছি। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের এটা কি ছিল? এটা হচ্ছে এমসি রেখা।
তো এমসি রেখা যে দুইটা শর্ত, মানে এটা এমআর রেখার সমান হবে, এখানে সমান হয়েছে, আবার এটা নিচ দিক থেকে গমন করেছে উপরের দিকে এইখানেই, তাহলে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আরেকটা রেখা কি আঁকবো আমরা, এসি। এখন আমাদের রেভিনিউ তো এই পর্যন্ত, এই যে এভারেজ রেভিনিউ, এই রেভিনিউ তো এই পর্যন্ত, তার মানে যখন প্রফিট হবে নিশ্চয়ই কস্ট, এভারেজ কস্ট যেটা এটা নিচে থাকবে, একটু কম থাকবে। তার মানে এভারেজ রেভিনিউর চেয়ে আমাদের এভারেজ কস্টটাকে নিচে নামাইতে হবে। তার মানে আমরা যদি এভারেজ কস্টটাকে এটা কিন্তু এখান থেকে লাইন টেনে দিতে হবে, বুঝছো? ভারসাম্য যেখানে হচ্ছে লাইন টেনে দিতে হবে। এবার আমরা যদি এভারেজ কস্টটাকে এইখানে নামিয়ে দিই, এটা হচ্ছে এসি, তাহলে এই যে যেখানে মিলিত হয়েছে, এই যে এখানে মিলিত হয়েছে, তার মানে এখান থেকে এটা লাইন টেনে দিতে হবে। তো এটাকে যদি আমি 20 ধরি, এটাকে আমি কত ধরতে পারি, এটাকে 18 ধরতে পারি, একটু নিচে যেহেতু। তো এটাকে আমি ধরলাম হচ্ছে 10 দেওয়া ছিল। তো এখানে আরো কম বেশি সংখ্যা তোমার দেওয়া থাকবে দুই দিকে, আমি জাস্ট তোমাকে যেহেতু এত কিছু এক্সপ্লেন করতেছি না, এদিকে ধরো যে আগের মতো, এই যে এদিকে 10, 20, 30 অনেক কিছু দেওয়া থাকবে, বুঝছো? তো এখানে দেওয়া আছে ধরো যে 5, এখানে 10, এখানে 15, তো এখানে ধরো যে 18 নিচে এখানে 16 দেওয়া আছে, হ্যাঁ, এইখানে তোমার হচ্ছে 22 দেওয়া আছে, আরো নিচে অনেক সংখ্যা দেওয়া থাকবে এইভাবে। আচ্ছা, তো এখন এইখানে কি ঘটলো দেখো তো, এইখানে আমি যদি টোটাল রেভিনিউ বের করি, টোটাল রেভিনিউ সমান পি গুণ কিউ, তো এখানে পি এর ভ্যালু কত, এই যে পি যেহেতু এই বরাবর আসছে, তার মানে পি এর ভ্যালু হচ্ছে 20, তাহলে 20 গুণ কিউ এর ভ্যালু হচ্ছে কত, 10, তাহলে 20 গুণ 10 সমান হচ্ছে 200। আচ্ছা, আবার যদি টোটাল কস্ট বের করি তাহলে হচ্ছে এসি গুণ কিউ। আচ্ছা, তো এসি এর ভ্যালু কত, এই যে দেখো এসি এখানে এসে মিলছে, তো এসির ভ্যালু হচ্ছে কত, 18। ওকে, তো 18 ইন্টু কিউ এর মান হচ্ছে 10, তার মানে কত হচ্ছে 180। তাহলে এখন আমরা যদি মুনাফা বের করি, তো টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট সমান হচ্ছে কত, 200 মাইনাস 180, তার মানে বিষয়টা হচ্ছে আমাদের 20 টাকা প্রফিট হচ্ছে। ঠিক আছে, 20 টাকা, এগুলো সব টাকা, 20 টাকা আমাদের প্রফিট হচ্ছে। তাহলে যে 20 টাকা প্রফিট মানে হচ্ছে সেটা অস্বাভাবিক মুনাফা। কি বুঝতে পারছো এখন? এটা দেখো কোনো ডেসক্রিপশন লিখি নাই, আগের ডেসক্রিপশন সেমই লিখতে হবে, বাট এটা আমি কিছু লিখি নাই। এই ক্লাসের পিডিএফ কোথায় পাবা? আচ্ছা, পিডিএফ এর বিষয়টা আরেকবার বলে দিই, সেটা হচ্ছে এই পিডিএফ পাওয়ার জন্য ফেসবুকে তো পিডিএফ দেওয়া যায় না, তোমরা হচ্ছে bdsoi.com এখানে যাবা, bdsoi.com এখানে ভিজিট করবা। তোমার ক্রোম ব্রাউজার আছে না ফোনে, ক্রোম বা গুগলে গিয়ে লিখলেও হবে, তো ক্রোমে গিয়ে লিখবা, একটু স্মুথ হবে। আচ্ছা, তো bdsoi.com লিখবা, নিলে আমাদের ওয়েবসাইটে তুমি যাইতে পারবা। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে গিয়ে যে তোমরা ক্লাস করতেছো এখন প্রত্যাবর্তন ব্যাচের, এটা ফ্রি একটা কোর্স, সবাই করতে পারতেছে। তো এই প্রত্যাবর্তন ব্যাচের একটা দেখবা কোর্স আছে সেইখানে, তো ওইখানে তুমি তোমার হচ্ছে এনরোল নাও নামে একটা অপশন আছে, এনরোল করবা, মানে কোনো টাকা দেওয়া লাগবে না, ফ্রিতে এনরোল করবা এখানে। মানে রেজিস্ট্রেশন না করে তুমি এখান থেকে কোনো কিছু পাবে না, মানে ভিতরে যা কিছু আছে তুমি কিছু নিতে পারবা না। তো এনরোল ফ্রিতে করার পর তুমি সব ক্লাসের স্লাইড দেবে, এখানে আছে। শুধু এইটা না, আরো বহু ক্লাসের স্লাইড সেখানে আছে, অর্থনীতি, অন্যান্য সাবজেক্ট বহু কিছু আছে, দেখবা। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অস্বাভাবিক মুনাফা। আরেকটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষতি। কখন ক্ষতি হবে দেখো, আমি আগের মতো চিত্র নিচ্ছি, সেম চিত্র নিচ্ছি। তো এটা হচ্ছে y, এটা হচ্ছে y ড্যাশ, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে 0, এটা হচ্ছে x। এটা হচ্ছে আমাদের ar সমান mr সমান p। ওকে, এটা হচ্ছে আমাদের mc রেখা, এইখানে ভারসাম্য বিন্দু মিলিত হয়েছে, এটা আমি নিচ দিকে নামিয়ে দিচ্ছি। তো যখন ক্ষতি হবে আমাদের গড় ব্যয়টা কি বেশি হবে না? গড় আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, গড় আয় এইখানে, তার মানে আমাদের গড় ব্যয়টা উপরের দিকে নিতে হবে। আমি যদি এমন স্ট্রেইট কল্পনা করি যে এইদিকে এমন চলতেছে, তো আমাদের এসিটাকে এমন উপরের দিকে নিতে হবে। তো এসি কোথায় গিয়ে মিলেছে? এইখানে গিয়ে মিলেছে না? তো এখানে আমি জাস্ট বাড়িয়ে দিচ্ছি। তো এখন এটাকে যদি আমি ধরি যে 50, এটাকে আমি ধরবো হচ্ছে 60, আর এখানে আমি এটা ধরতেছি হচ্ছে কত, 20। ঠিক আছে, আরো অনেক কিছু আছে, দুই দিকে সংখ্যা দেওয়া আছে, আমি জাস্ট এতটুকু নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ই বিন্দু। তো এখন তুমি কল্পনা করো এইখানে আমাদের টোটাল রেভিনিউ কত। টোটাল রেভিনিউ হচ্ছে পি গুণ কিউ। পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে এই বরাবর যেটা আছে 50, পি এর ভ্যালু হচ্ছে 50, এবং কিউ এর ভ্যালু এটা ফিক্সড। এটা হচ্ছে তোমার এইদিকে আছে কি আয় ব্যয় দাম, পিসিআর, ঠিক আছে, আর এইদিকে হচ্ছে উৎপাদনের পরিমাণ। ওকে, তাহলে 50 গুণ 20 সমান হচ্ছে 1000। আচ্ছা, আর টোটাল কস্ট হচ্ছে এসি গুণ কিউ। তো এসি এর ভ্যালু কত এখানে? এসি এর ভ্যালু হচ্ছে 60। আচ্ছা, তো 60 গুণ 20 সমান হচ্ছে 1200। ওকে, তাহলে এইখানে আমাদের মুনাফা কি হচ্ছে? ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি পাই দিব না, আমি ডিরেক্ট লিখবো হচ্ছে ক্ষতি। ক্ষতি সমান টোটাল কস্ট মাইনাস টোটাল রেভিনিউ। যেহেতু এখানে কস্ট বেশি, এই কারণে কস্টটাকে সামনে দিব। তো 1200 মাইনাস 1000,
ঠিক আছে, তার মানে হচ্ছে কত 200 টাকা ক্ষতি। এখানে তোমরা হচ্ছে টোটাল রেভিনিউটাকে সামনে দিও না, বুঝছো? টোটাল রেভিনিউকে সামনে দিলে এখানে মাইনাস ভ্যালু আসবে, তোমাকে আবার আলাদা করে ডিফাইন করতে হবে মাইনাসটাকে, দরকার নাই। তুমি জাস্ট এখানে ক্ষতি লিখে লিখবা টোটাল কস্ট মাইনাস টোটাল রেভিনিউ। ঠিক আছে, তুমি যদি হচ্ছে টোটাল রেভিনিউকে সামনে আনো তখনই তোমার এখানে পাই সাইন দেওয়া যাবে। এখানে যেহেতু আমি পরে রাখতেছি পাই সাইনও দেওয়ার দরকার নাই, কিছু দরকার নাই, তুমি এভাবে লিখবা ক্ষতি সমান টোটাল কস্ট মাইনাস টোটাল রেভিনিউ, 1200 মাইনাস 1000 সমান হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে ফার্মের ক্ষতি হচ্ছে, বুঝতে পারছো? এটা হচ্ছে ফার্মের ক্ষতি, এটা বুঝতে পারছো? অপূর্ণ প্রতিযোগিতায় লাভ ক্ষতির চিত্র কিভাবে হবে, হ্যাঁ সেগুলো দেখাবো, জাস্ট ওয়েট করো, পুরো ক্লাসটা করো। বাজার চ্যাপ্টার নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না। অপূর্ণ প্রতিযোগিতা, পূর্ণ প্রতিযোগিতা, ফার্মের গুলো দেখার পর আবার আমরা তোমার হচ্ছে বাজার ভারসাম্য দেখবো, সবকিছু হবে। ঠিক আছে, এই যে ক্লাস কতক্ষণ হয়েছে? ক্লাস হয়েছে 1.5 ঘন্টা, আর 15 মিনিট ক্লাস করো, আর 20 মিনিট ক্লাস করো, সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বাভাবিক মুনাফা, চলে এসেছি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বাভাবিক মুনাফা। আচ্ছা, তো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ওই ব্যাখ্যাগুলো কিন্তু সেম থাকবে, বুঝছো? ব্যাখ্যা সেম থাকবে, y0 y ড্যাশ x ড্যাশ এবং হচ্ছে x। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়? রেখাগুলো এমন নিচ দিকে গমন করে, তাই না? এটা হচ্ছে MR রেখা, এটা হচ্ছে AR রেখা, রাইট? এমন হয় কিনা? ডেফিনেটলি এমন হয়। আচ্ছা, তো এবার তুমি এইখানে এমসি রেখা আঁকবা, এটা হচ্ছে এমসি রেখা। তো এমসি রেখা এমআর রেখার সাথে মিলিত হবে এবং এটা নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে গমন করবে, তার মানে ভারসাম্য বিন্দু হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু এবং এটা এআর এর সাথে গিয়ে তারপর এখানে আসবে, বুঝছো এটা? কারণ কি? কারণ হচ্ছে এআর সমান হচ্ছে পি, রাইট? এআর সমান হচ্ছে পি, এআর এবং প্রাইস দুটো তো সেম। তো এইখানে আমরা প্রাইস যেহেতু দিচ্ছি, মানে আয় ব্যয় দাম যেহেতু এই দিকে দিচ্ছি, তো আমরা এই পিটাকে ডিফাইন করার জন্য এটা এআর কে মিলিয়ে আমি এই লাইনটা টানতেছি। ঠিক আছে, তো এখানে ধরো দেওয়া আছে 20 টাকা, তার মানে এটা হচ্ছে পি এর ভ্যালু, রাইট? আচ্ছা, তো এখন আরেকটা রেখা কি টানতে হয়? এসির টানতে হয়। তো এখানে বলতে স্বাভাবিক, যখন স্বাভাবিক তখন কি হবে? আমাদের এআর এবং এসি দুইটা সমান থাকবে, তাহলে আমাদের দুইটার লাভ লস কিছু হবে না। তার মানে আমাদের এই যে এই বিন্দুতেই এসি টানতে হবে। ঠিক আছে, তো এই বিন্দুতে এসি টানতে গেলে এই যে এটা হচ্ছে এসি রেখা। এক্স্যাক্টলি হয় নাই, দেখো এটা হচ্ছে আমাদের এসি, এটা তাও একটু লো হয়ে গেছে এই দিকটাতে এসে, বাট এইখানে লোয়েস্ট পয়েন্ট হইতে হবে, বুঝছো? মানে লোয়েস্ট পয়েন্টটা ঠিক ওই জায়গাটাতেই থাকবে, এই যে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসি রেখা, তার মানে এইখানটাতে এসেই এসি মিলতেছে। কি বুঝতে পারলে এখন? এসিটা এখানে এসে মিলতেছে, তার মানে এসির মানও 20 হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এইটা আমি ধরলাম এইদিকে 100, তাহলে এটা চিত্রটা বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তো লেখা আগের মতো সেম, কোনো চেঞ্জ নাই, লেখার মধ্যে কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, সংখ্যা চেঞ্জ করবা, যেমন ধরো যে এইখানে প্রত্যেকবার তো আর উৎপাদনের পরিমাণ 20 না, বা প্রাইস সবসময় 10 না, এসির মান সবসময় 10 না, সংখ্যাগুলো চেঞ্জ করবা, বাট লেখা সব সেম, একই প্যাটার্নে লেখাগুলো চলতে থাকবে। ঠিক আছে, একই প্যাটার্ন, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, তো এখানে ছিলাম, তো এখন এখানে আমাদের টোটাল রেভিনিউ কত? টোটাল রেভিনিউ হচ্ছে পি গুণ কিউ, পি এর ভ্যালু হচ্ছে 20, আর কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু হচ্ছে এই যে দেখো 100, কারণ এই দিকে আমাদের কিউ নির্দেশিত আছে। তার মানে 20 আর 100 গুণ করলে হচ্ছে 2000, আর টোটাল কস্ট হচ্ছে এসি ইন্টু কিউ। তো এসি এর ভ্যালু কত? এই যে এসি এখানে গিয়ে মিলেছে 20, আর কিউ এর ভ্যালু যথারীতি হচ্ছে 100, তার মানে এটাও হচ্ছে 2000। তাহলে আমাদের এখানে মুনাফা বা পাই দিয়ে আমরা মুনাফা প্রকাশ করি, পাই সমান হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তো টোটাল রেভিনিউ হচ্ছে আমাদের 2000, আবার টোটাল কস্টও হচ্ছে 2000, তাহলে আমাদের মুনাফা হচ্ছে 0, অর্থাৎ এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হচ্ছে। কি বুঝতে পারছো? ইকুইভ্যালেন্ট পয়েন্টে এসি এর লোয়েস্ট পয়েন্ট হয় না? ইয়েস, ইকুইভ্যালেন্ট পয়েন্টে হয়, কিন্তু এটা হচ্ছে তোমার এইখানটাতে, এই যে হচ্ছে এই চিত্রে। ঠিক আছে, বাট এইখানে হচ্ছে ভারসাম্য বিন্দু এইখানে, বাট এটা লোয়েস্ট পয়েন্ট এইখানে থাকবে, এসি এর সমান হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মানে যখন প্রফিট হচ্ছে, দেখো প্রফিটটা কখন হচ্ছে? এটা হচ্ছে ওয়াই, এটা 0, এটা ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স। আচ্ছা, এইদিকে কিউ নির্দেশিত, এইদিকে পি সি আর, এইখানে দুইটা লাইন, একটা হচ্ছে এমআর, একটা হচ্ছে এআর, যেটাকে আমরা পি বলে থাকি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এমসি রেখা, এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট বিন্দু বা ভারসাম্য বিন্দু, এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ই বিন্দু। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের এআর এর জন্য। এখন আমাদের যদি লাভ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? এআর বা এভারেজ রেভিনিউর চেয়ে
কস্ট কমাইতে হবে, তার মানে এসি রেখাটা এভারেজ রেভিনিউর নিচে থাকবে। তাহলে এভারেজ রেভিনিউটা এই যে এই বিন্দু, এই ভারসাম্যতে, তার মানে এর নিচে রাখতে হবে। তো এর নিচে আমি ধরলাম এইখানে থাকলো, ঠিক আছে। তার মানে আমাকে যে রেখাটা টানতে হবে সেটা হচ্ছে এইরকম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এখানে এসি রেখা এই বিন্দুতে। তাহলে এই যে এইখানে এই বরাবর আমি একটা রেখা টানবো, কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, তার মানে এটা যদি এখন 10 হয়, এটা আমি 8 ধরলাম, আর এইদিকে আমি 50 ধরলাম, ঠিক আছে। খুবই সহজ, মানে একটা তুমি যখন বুঝে গিয়েছো সবগুলো একই রকম বুঝতে পারবা। তো এইখানে আমাদের টোটাল রেভিনিউ সমান হচ্ছে পি গুণ কিউ। পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 10। আচ্ছা, কিউ এর ভ্যালু হচ্ছে 50 সমান হচ্ছে 500। আচ্ছা, টোটাল কস্ট সমান হচ্ছে এসি গুণ কিউ। এসি এর ভ্যালু কত? এসি এর ভ্যালু হচ্ছে 8, আর কিউ এর ভ্যালু হচ্ছে 50 সমান হচ্ছে 400। আচ্ছা, এখন আমি যদি মুনাফা বের করি, পাই সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট সমান, আচ্ছা টোটাল রেভিনিউ হচ্ছে 500 আর টোটাল কস্ট হচ্ছে 400, তাহলে কত হচ্ছে? 100 টাকা আমাদের এখানে প্রফিট, অর্থাৎ প্রফিট হইলেই অস্বাভাবিক মুনাফা, ঠিক আছে। এবার আসে আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্ষতি, কখন ক্ষতি হয় সেটা দেখো। সেম চিত্র চলতে থাকবে, কাছাকাছি চিত্র, ওয়াই জিরো ওয়াই ড্যাশ এক্স ড্যাশ জিরো এক্স, ঠিক আছে। এইখানে পি, এইখানে হচ্ছে পি সি আর, এটা হচ্ছে আমাদের এম আর, এবং এটা হচ্ছে এ আর রেখা, যেটাকে আমরা পি বলে থাকবো। এটা হচ্ছে এমসি রেখা, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট বিন্দু, তার মানে এখানে আমাদের দাগ টেনে দিতে হবে। আচ্ছা, তো এ আর যেহেতু এটা, এবং আমাদের যখন লস হচ্ছে, কখন লস হবে? যখন আমাদের গড় আয়ের চেয়ে গড় ব্যয়টা বেশি, তখনই নিশ্চয়ই আমাদের লস হবে। তার মানে আমাদের এই গড় ব্যয়টা একটু উপরের দিকে রাখতে হবে, এসিটা এইখানে, মানে এটার চেয়ে এই এভারেজ রেভিনিউ তো এই পর্যন্ত, এইখান থেকে আমাদের এই যে কস্টটাকে একটু বেশি রাখতে হবে। তো আমি ধরলাম এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, এবং এটা হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের টোটাল রেভিনিউ কত হচ্ছে? টোটাল রেভিনিউ হচ্ছে পি গুণ কিউ। পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে এ আর, তার মানে এই যে এটা 10। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষাতে সংখ্যাগুলো ইংলিশে দেওয়া থাকতে পারে, তখন তোমরা সংখ্যাগুলো জাস্ট ইংলিশে লিখবা, তাহলেই হবে। আচ্ছা, আর কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু হচ্ছে 10, মানে এইদিকে যেহেতু কিউ নির্দেশিত, এটা হচ্ছে কিউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কত? 100। আর টোটাল কস্ট এসি গুণ কিউ। এসি এর ভ্যালু কত? এসি, এসি এর ভ্যালু এই যে দেখো 11, আর কিউ যথারীতি 10, তাহলে 110। তাহলে এইখানে যেহেতু ক্ষতি হচ্ছে, ক্ষতি সমান টোটাল কস্ট মাইনাস, সমান চিহ্ন দেওয়া হয়ে গেছে, টোটাল কস্ট মাইনাস টোটাল রেভিনিউ, তাই না? টোটাল কস্ট হচ্ছে 110, 110, 110, আর টোটাল রেভিনিউ হচ্ছে 100, তাহলে কত হচ্ছে? 10 টাকা ক্ষতি হচ্ছে। কি বুঝতে পারছো এটা? আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদেরকে দেখাইতে হবে, সেটা হচ্ছে যে একটা স্টেজ আছে যেখানে একটা ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যায়। সব চ্যাপ্টার পড়াবেন এই ব্যাচে? এই ব্যাচের সব চ্যাপ্টার না, গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো। ফার্স্ট চ্যাপ্টারে ক্লাস হয়েছে, ফিফথ চ্যাপ্টারে ক্লাস হয়েছে, সেকেন্ড ক্লাস হয়েছে, থার্ডের ক্লাস হয়েছে, আজকে হচ্ছে ফোর্থের ক্লাস ছিল। হয়তো বা এরপরে হচ্ছে আর একটা দুইটা চ্যাপ্টার পড়ানো হবে, কারণ এইগুলাই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সবগুলো না, কারণ এটা যেহেতু ফ্রি কোর্স, সবগুলো ক্লাস না অনেক ক্লাস হয়ে যায়, কারণ সব শুধুমাত্র ইকোনমিক্স পড়ানো হচ্ছে তা তো না, অনেকগুলো কোর্স পড়ানো হচ্ছে। আচ্ছা, তো একটা স্টেজ থাকে যে স্টেজে তোমার তোমার কি বলে যে একটা ফার্ম ক্ষতি স্বীকার করতেছে, তা উৎপাদন চালিয়ে যাবে, সেটা কোনটা? এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে। দেখো, আমি যদি পূর্ণ প্রতিযোগিতা কল্পনা করি, এটা হচ্ছে ওয়াই জিরো ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স। তো এটা নিশ্চয়ই আমাদের যথারীতি এম আর সমান এ আর, হ্যাঁ, সমান হচ্ছে পি রেখা। তো এটা হচ্ছে এমসি রেখা যেমনটা ছিল, এটা আমাদের ভারসাম্য বিন্দু ই, ইকুইভ্যালেন্ট রেখা। আচ্ছা, আর ক্ষতি কখন হয়? যখন আমাদের এসি রেখাটা এ আর এর চেয়ে, মানে এইটার চেয়ে উপরে উঠে যায়। তো এইখানে এসে আমাদের কি হলো? এসিতে এই যে ক্ষতি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই অবস্থাতে ডেফিনেটলি ক্ষতি হচ্ছে, আমরা তো বুঝতে পারতেছি, তাই না? যে আমি যদি এখানে ধরি 100, এবং এইখানে যদি আমি ধরি যে 50, এখানে ধরি 60, হ্যাঁ, তো এইদিকে আছে পিসিআর, এইদিকে আছে কি? এইদিকে আছে উৎপাদনের পরিমাণ কিউ। ডেফিনেটলি আমাদের এখানে ক্ষতি হচ্ছে। কিভাবে হচ্ছে আমরা দেখি। টোটাল রেভিনিউ সমান হচ্ছে পি গুণ কিউ। তো পি এর ভ্যালু কত এখানে? পি এর ভ্যালু এই যে এই লেভেলে যেটা আছে 50, আর কিউ এর মান নিচে আছে 100, তার মানে এইখানে 5000। আর টোটাল কস্ট হচ্ছে এসি গুণ কিউ। এসি এর ভ্যালু হচ্ছে 60, এবং কিউ এর ভ্যালু হচ্ছে 100, তার মানে হচ্ছে 6000। তো ক্ষতি হচ্ছে আমাদের এইখানে, ক্ষতি সমান টোটাল কস্ট মাইনাস টোটাল রেভিনিউ সমান
6000 মাইনাস 5000 সমান 1000 টাকা আমাদের এখানে ক্ষতি হচ্ছে। কিন্তু তোমাকে কোশ্চেন করবে যে কখন একটি ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে। ভারসাম্যের দুইটা শর্ত আমরা শিখেছি, এইখানে আরেকটা শর্ত যুক্ত হবে, ঠিক আছে? এখানে আমি একটু ব্যাক করি, যে এখানে আমি শর্ত লিখেছিলাম। ভারসাম্যের যে প্রথম শর্তটা, এটাকে বলা হয় প্রয়োজনীয় শর্ত। এটা তোমরা লিখতে পারো, মার্ক আরো বেড়ে যাবে, বুঝছো? যত এক্সপ্লেন করতে পারো। তুমি এখানে লিখবা প্রথম শর্ত, এইখানটা ব্র্যাকেট দিবা, দিয়ে লিখবা প্রয়োজনীয় শর্ত, তারপর তুমি শর্তটা লিখবা। তো প্রথমটাকে কি বলা হয়? প্রয়োজনীয়। প্রয়োজনীয় মানে যেটা লাগবেই। 2 নম্বরটাকে বলা হয় পর্যাপ্ত। পর্যাপ্ত মানে কি? মানে প্রয়োজনের পরে অতিরিক্ত কিছু, মানে অতিরিক্ত না, মানে যেটা প্রয়োজনের চেয়ে একটু বেশি, ঠিক আছে? আর আরেকটা শর্ত আছে, এটাকে বলা হয় অতিরিক্ত শর্ত। তাহলে তুমি এখানে লিখবা যে ভারসাম্যের প্রথম শর্ত লিখলা, দ্বিতীয় শর্ত লিখলা, এবার তৃতীয় শর্ত লিখবা তুমি অতিরিক্ত শর্ত। এটাকে কি বলে? এটাকে বলে অতিরিক্ত শর্ত, ঠিক আছে? আচ্ছা, এই শর্তটা কি? এই শর্তটা হচ্ছে এমন, এসি পি এভিসি, ঠিক আছে? অর্থাৎ এসি বড় হবে পি এর চেয়ে এবং এভিসিটা পি এর চেয়ে ছোট হবে, এমন। সেটা কি? নর্মালি যখন ক্ষতি হয়, এই পি বলতে আমরা কি বুঝি? এখানে আমি নিচে একটু লিখি, দেখো। এই পি বলতে তো আমরা এআর কে বুঝি, তাই না? পি বলতে আমরা এআর কে বুঝি, আর এভিসি বলতে আমরা বুঝি হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট। এটা আনবো, এটা এখন নাই। তো নর্মালি যখন তোমার ক্ষতি হয় তখন কি হয়? তখন এসি বেশি হয়ে যায়, এআর ছোট হয়ে যায়, তখনই তো ক্ষতি হয়। তো এতটুকু তোমরা বুঝি। বাট এই ক্ষতি হওয়ার পরে কখন ফার্ম উৎপাদন চালিয়ে যাবে? উৎপাদন কি চালানো উচিত ক্ষতি হওয়ার পরে? উচিত, কিছু ক্ষেত্রে উচিত। সেটা কেমন? দেখো, তোমার একটা ফ্যাক্টরি আছে, তুমি দেখতেছো এখন লস হচ্ছে। তো তুমি যদি উৎপাদনটা বন্ধ করে দাও তাহলে তোমার বেশি ক্ষতি। কেন ক্ষতি? সেটা হচ্ছে যে তোমার ওই যে যন্ত্রপাতি যা ছিল এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তারপর তোমার যে দক্ষ কর্মকর্তারা ছিল সেইগুলোকে তোমাকে সারাই করে দিতে হবে, মানে এটা লস। পরবর্তীতে এমন দক্ষ কর্মকর্তা পাওয়া কঠিন হয়ে যাবে তোমার ক্ষেত্রে। তার মানে কিছু ক্ষেত্রে উৎপাদন চালিয়ে যেতে হয় লস হওয়া সাপেক্ষেও। সেটা কখন? সেটা হচ্ছে যে আমার লস হচ্ছে হোক, বাট আমার যে নিত্যদিনের যে খরচগুলো, মানে ভেরিয়েবল যে কস্ট, তোমরা তো ফিক্সড কস্ট কি ভেরিয়েবল কস্ট কি এটা জানো এখন, যেহেতু এর আগের ক্লাসগুলো করেছো বা পড়েছো তোমরা অ্যাটলিস্ট। তো ফিক্সড কস্ট এটা লস হচ্ছে হোক, বাট অ্যাটলিস্ট যদি ভেরিয়েবল কস্টটা, মানে আমার দৈনন্দিন যে বিদ্যুৎ খরচটা আছে, কাঁচামালের খরচটা আছে, এইগুলো যদি উঠে আসে, আমি উৎপাদন চালিয়ে যাব, আমি হয় পরে গিয়ে প্রফিট করবো, আমার কোম্পানিটা রানিং থাকুক। আচ্ছা, তার মানে আমাদের অ্যাটলিস্ট এই এআর দিয়ে বা রেভিনিউ দিয়ে এভারেজ ভেরিয়েবল কস্টটা উঠে আসতে হবে। তো তখন তোমাকে এই এভারেজ ভেরিয়েবল রেখা একটা অঙ্কন করতে হবে, এভারেজ ভেরিয়েবল কস্ট রেখা। এবং সেটা অবশ্যই হতে হবে কি এআর এর চেয়ে, মানে এআর এর চেয়ে ছোট হতে হবে, মানে এই কস্টটা ভেরিয়েবল কস্টটা এআর এর চেয়ে ছোট হতে হবে। আচ্ছা, তাহলে এআর কোথায় আছে? এআর আছে এইখানটাতে, এইখানটাতে। তো এর চেয়ে যদি ছোট হয় তখনই উৎপাদন চালিয়ে যাবে। আচ্ছা, তো আমি ধরলাম এইখানে তখন এই রেখাটা হচ্ছে এভিসি রেখা, ঠিক আছে? তাহলে এখন এই এভিসি রেখা এইখানে গিয়ে মিলতেছে, আমি ধরলাম এটা 40, ঠিক আছে? অর্থাৎ দেখো যে এইখানে এই শর্তটা মিলিত হচ্ছে। তুমি এইখানে E2 বিন্দু দিবা তখন, যে E2 বিন্দুতে এই তৃতীয় অতিরিক্ত শর্তটা পূরণ হচ্ছে। তো যখন এই তিনটা শর্তই পূরণ হবে তখন উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফার্ম ক্ষতি স্বীকার করেও দীর্ঘকালে মুনাফার জন্য উৎপাদন চালিয়ে যাবে। কি বিষয়টা বুঝতে পারছো? ভাইয়া আগে যা পড়ছি সব ভুলে গেলাম, খুবই চিন্তায় আছি। সব পারবা, এই ক্লাস আবার দেখো, এটা তো থাকতেছে, তোমার ওয়ালে শেয়ার দিয়ে রাখো, পরে গিয়ে নিজের ওয়ালে গিয়ে দেখবা, নাহলে স্কুল অফ এক্সেলেন্সে সারাদিন ক্লাস হয়। তো এখানে কোন ক্লাসের পরে কোনটা পড়ে যাচ্ছে পরে খুঁজে পাবো না, নিজের ওয়ালে শেয়ার দিয়ে রেখে দাও। আচ্ছা, তো এটা বুঝতে পারছো এখন? এটা কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা, এটা তো দেখলাম যে আমরা পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে, অপূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে এটা আসতে পারে। সেটা কেমন? সেটা হচ্ছে যে অপূর্ণ চিত্রটা কেমন হয়? অপূর্ণ প্রতিযোগিতার চিত্রটা হয় আগের মতো কাছাকাছি, শুধুমাত্র একটা জায়গাতে চেঞ্জ আছে। আচ্ছা, সেটা এই যে এআর এবং এমআর, তাই না? এমআর এবং এআর, ওকে। তো এইখানে এটা হচ্ছে এমসি রেখা, এখানে গিয়ে ভারসাম্য বিন্দুতে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। আচ্ছা, তো এটা আমি ধরলাম 10, এটাও আমি ধরলাম 200। আচ্ছা, তো ক্ষতি কখন হয়? যখন এই আমাদের এআর রেখার চেয়ে, এটা তো পি রেখা, এই এআর রেখার চেয়ে আমাদের কস্টটা যখন বেড়ে যায়, এসিটা যখন বেড়ে যায়, তখন হচ্ছে আমাদের ক্ষতি হয়ে যায় 12 একক। এখন আমাদের ক্ষতি হচ্ছে। তো এখন ডেফিনেটলি তো ক্ষতি হচ্ছে, আমরা তো ম্যাথ না করলে এটা বুঝতে পারি, তাই না, যে এখানে ক্ষতি হচ্ছে। তো ম্যাথ তোমরা কইরো, দেখবা যে ক্ষতি হচ্ছে এখানে। তো এসি রেখাটা যদি আমাদের এআর এর চেয়ে, এআর এর বিন্দু কোনটা? এআর এর বিন্দু হচ্ছে এই যে এইটা, তাই না? এই যে এআর রেখার সাথে যে বিন্দুটা, এটা হচ্ছে এআর। তো এখন আমাদের এর চেয়ে যদি
এভারেজ ভেরিয়েবল কস্ট যেটা এর চেয়ে যদি কম হয় তখন উৎপাদন চালিয়ে যাবে। ঠিক আছে, তার মানে যদি এইখানে আসে, আমি গ্রিন কালার দিই, যদি এইখানে আরেকটা এসি টানা যায়, আরেকটা এসি, এই যে এইটা, ঠিক আছে, এইখানে এটা ধরলাম 8, এই অবস্থাতে উৎপাদন চালিয়ে যাবে। কারণ এইখানে এই শর্ত মিলিত হচ্ছে যে শর্তটা কি ছিল, যে এসি এসি পি এভিসি, এই শর্তটা এখানে মিলিত হচ্ছে। যদি না হয়, ও সরি, এখানে তো এসি লিখে ফেলেছি আমি, এটা এভিসি লিখতে হবে, এভিসি। আচ্ছা, যদি এই শর্ত না মিলে তাহলে কিন্তু হবে না। যদি এভিসি রেখা এইখানে না হয়ে, যদি এভিসি রেখা এইখানে না হয়ে, ধরো যে এইখান দিয়ে গেল, এইখান দিয়ে গেল, এইখান দিয়ে এভিসি রেখা গেল, তাহলে কি হবে? কোন অবস্থাতে হবে না, কারণ দেখো এটা থেকে উপরে উঠে গেছে। বা এইখান দিয়ে গেল, তাহলে কি হবে? কোন অবস্থাতে হবে না, কারণ এটা উপরের দিকে উঠে গেছে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রেও যদি তোমার এবিসি রেখা এইখান দিয়ে যাইতো, এইখান দিয়ে যাইতো, ঠিক আছে, তাহলে হতো না। ঠিক আছে, বাট এখান দিয়ে গেলে হতো। বিষয়টা এখন বুঝতে পারছো? যদি উপর দিয়ে হবে না, নিচ দিয়ে গেলে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন তোমরা বুঝতে পারছো ম্যাথ করার পরে, বুঝছো, তোমাকে এই ম্যাথটা করতে দিল, ধরো এই ম্যাথটা করতে দিল, যে এইখানে কি হলো, এই যে ক্ষতি কোটা হয়েছে এখানে, এই ম্যাথটা তোমাকে করতে দিবে, দিয়ে বলবে যে উক্ত ফার্মটি কখন ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে। তখন তুমি ওই পরেরটুকু এক্সপ্লেন করবা যে যদি এমন হয় যে এভিসি দিয়ে যদি আমাদের অ্যাটলিস্ট ভেরিয়েবল কস্টটা উঠে আসে, মানে এভিসি যদি অ্যাটলিস্ট তোমার হচ্ছে এয়ারের চেয়ে কম হয়, তাহলে উৎপাদন চালিয়ে যাবে দীর্ঘকালে লাভ করার জন্য। কেন দীর্ঘকালে লাভ করার জন্য উৎপাদন চালিয়ে যাবে? যে বর্তমান যে কোম্পানিটা আছে বা ফার্মটা আছে, তার যন্ত্রপাতি, স্থায়ী কর্মচারী, এগুলোকে সচল রাখার জন্য, কোম্পানিটাকে সচল রাখার স্বার্থে সেই উৎপাদন চালিয়ে যাবে। কি বুঝতে পারছো? আচ্ছা, তো এখন ধরো এই ম্যাথটা তুমি করলা, করার পর তোমাকে কি বলবে জানো, যে এসি রেখা, এগুলোতে একটা বিন্দু আছে, তোমার ধরো এটা পরীক্ষা খাতায় দেওয়া আছে, এটা হচ্ছে এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, এমন তোমাকে বলবে যে এসি রেখা এ বিন্দু দিয়ে গমন না করে, এইখানে আরেকটা দিবে, এখানে দিবে সি, ঠিক আছে, এ বিন্দু দিয়ে গমন না করে সি বিন্দু দিয়ে গমন করলে আমাদের বাজারে বা ফার্মের অবস্থা কি হতো বলবে। তো যদি এর পরিবর্তে সি দিয়ে গমন করে এসি রেখা, তাহলে কি হবে বলো তো? যদি এসি রেখা এসি টু তুমি তখন এখানে লিখবা, বুঝছো, তখন এটাও থাকবে, নিচে একটা এসি টেনে এসি টু লিখবা। তখন কি হবে যদি এই অবস্থা দিয়ে এসি গমন করে, তখন এটা এটা তুমি লিখলে হচ্ছে 8, কি হবে বলো তো? যদি এই নিচ দিয়ে গমন করে তাহলে কি হবে? এসি রেখার নিচে হতে হবে। হ্যাঁ, যখন নিচ দিয়ে গমন করবে তখন নিশ্চয়ই আমাদের কস্ট কমে যাচ্ছে, এভারেজ রেভিনিউ ছিল 10 আর কস্টটা হয়ে যাচ্ছে 8, তখন সে প্রফিট হবে। তখন তুমি আবার নতুন করে এই ম্যাথটা করবা, তখন নতুন করে ম্যাথ করে দেখাবা যে এখন প্রফিট হবে। কি বুঝতে পারছো? তখন কি হবে, তখন এই যে রেভিনিউ তো ঠিক থাকবে, তখন এই টোটাল কস্টটা হয়ে যাবে এসি গুণ কিউ। এসির ভ্যালু এখন হয়ে গেছে কত, 8, আর কিউ এর মান হচ্ছে 10, তার মানে 80। আমাদের হচ্ছে রেভিনিউ ছিল হচ্ছে, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট করবা, পাই সমান, তো টোটাল রেভিনিউ হচ্ছে 100 আর টোটাল কস্ট হচ্ছে 80, তার মানে আমাদের তখন 20 টাকা প্রফিট হবে। এখানে আমাদের তখন প্রফিট হবে। এভাবে তোমাদেরকে ম্যাথ দিবে। কি বুঝছো? হ্যাঁ, অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে, ইয়েস। এখন কারো কোনো কোশ্চেন আছে? আর ক্লাস কিন্তু শেষ, কোনো কোশ্চেন থাকলে বলো। ক্লাস শেষ, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করে দিচ্ছি। আর তোমরা ওই আমাদের ওয়েবসাইটে গেলে তোমরা রুটিনও পাবে, যে কোন ক্লাসগুলো কখন কিভাবে হবে, সেই রুটিনগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো ধন্যবাদ তোমাদেরকে পুরো ক্লাসটা করার জন্য। ওইখান থেকে রুটিন ডাউনলোড করার পর আমাদের যে bdsoi.com, ওইখানে গিয়ে প্রত্যাবর্তন ব্যাচের ওই অংশটুকুতে গেলে ওখানে রুটিনও পেয়ে যাবে। ওই রুটিন অনুযায়ী আশা করি অন্যান্য ক্লাসগুলোও করবে এবং আমাদের পেজেই ক্লাসগুলো ফ্রিতে যাবে। তো আশা করবো তোমরা লেখাপড়া করতে থাকো। অ্যাডমিশন ব্যাচে তোমাদের সাথে দেখা হবে, অ্যাডমিশনে তোমরা আমাদের সাথেই থাকবে আশা করি, স্কুল অফ এক্সিলেন্সের সাথে থাকবে। আমি সাধারণ জ্ঞান পড়াবো তখন তোমাদেরকে। তো ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।